হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো 10 মিনিট স্কুলের বার্ষিক এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সের আজকে বিজিএস এর লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমি তোমাদের সৌরভ ভাই আজকে আছি বিজিএস এর লাস্ট যে তিনটা আমাদের কি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোর হচ্ছে যত ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ শর্ট কোশ্চেন যা যা আছে সবকিছু তো পড়াবই, সাথে বৃত্তি পাওয়ার জন্য তোমাদের যত ধরনের টিপসগুলো দরকার আজকেই সবগুলো একবারে দিয়ে দিব। সো আমরা হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছে যেহেতু মাগরিবের সময়, সো হচ্ছে নামাজ পড়তে পড়তে যেন সবাই নামাজ পড়ে আসতে পারে এই কারণে আমরা হচ্ছে দেরিতে শুরু করলাম। সো তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো হচ্ছে নামাজ পড়ে এখনো জয়েন করে নাই তাদেরকে দ্রুত মেনশন করে দাও যেন তারা হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলে এবং একই সাথে ক্লাসটা শেয়ার করে রাখো, কারণ আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে তুমি কমপ্লিট গাইডলাইনটা পাবা। ওকে, সো কে কোথায় কে জয়েন করছো একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও এবং একই সাথে কার কি অবস্থা সেটাও জানাও দেখি। ওকে, মেহেদিকে দেখতে পাচ্ছি, হাসান আছো আমাদের সাথে, সাদিকা আছো মেহেরপুর থেকে, তারপর সায়েদ আমির লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আকমল হোসেন বলছো রাজশাহী থেকে আছো, ভেরি গুড। তাসফিয়া আছো আমাদের সাথে, আসিয়া আছো, তারপর আমাকে দেখতে পাচ্ছি, সুমাইয়া আছো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, সুহৃদ বলছো নো সাউন্ড, আমার কথা কি শোনা যাচ্ছে না? সালমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা আক্তার বলেছো হাই হ্যালো। তারপর আরশু আরিশা আছো বলছো স্যার, জি স্যার চলে এসেছি তোমাদের মাঝে আজকে বিজিএস এর কমপ্লিট একদম ফুল বৃত্তি পরীক্ষার জন্য যেন তোমরা একদম প্রিপেয়ার থাকো সেই সকল গাইডলাইন নিয়ে আজকে তোমাদের মাঝে চলে আসছি। জানাতুনকে দেখতে পাচ্ছি, রূপালী আছো, ইসপাত আলম আছো, তুহিন আছো, শিকদার আছো, শাহনাজ পারভিন লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওকে, সো দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাই, যেহেতু আমরা একটু লেটে শুরু করলাম আমরা সরাসরি ক্লাসে চলে যাই। চলো, প্রথমেই আমরা আজকে তিনটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কয়টা ভাইয়া? তিনটা। অধ্যায় 11, 12, 13, ঠিক আছে? অধ্যায় 11, 12 এবং 13। এখন অনেকে বলতে পারো যে হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারগুলো কি ইম্পর্টেন্ট না? অবশ্যই এবং অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে তোমরা সিকিউ পেতে পারো একটা, ঠিক আছে? সো এই তিনটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসার ভালো সম্ভাবনা রয়েছে। ওকে, সো এই কারণে এই চ্যাপ্টার তো পড়তে হবেই, প্লাস এমসিকিউতে প্রশ্ন আসবে এবং একই সাথে শর্ট কোশ্চেনের প্রশ্ন আসবে। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে হচ্ছে এই চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। অবশ্যই এবং অবশ্যই খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমাদের ফ্রেন্ডরা যারা এখনো জয়েন করে নাই দ্রুত মেনশন দাও, ক্লাস কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি। এবং একই সাথে সবার সাথে কি থাকতে হবে, একদম ফার্স্ট ক্লাস থেকে কিন্তু আমি বলছি যে সবার সাথে কি থাকতে হবে বলো তো? সবার সাথে বই এবং একই সাথে আমাদের নোট খাতাটা সাথে থাকতে হবে। ওকে, এই কয়েকটা জিনিস আমাদের সাথে থাকতে হবে। ওকে, আলরাফি বলছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। সো ফ্রেন্ডদের মেনশন করে ক্লাসটা যদি শেয়ার করে থাকো ডান লিখে দাও, আমরা হচ্ছে সরাসরি তোমাদের আজকের যে ফার্স্ট চ্যাপ্টারটা অধ্যায় 11 সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে, দ্রুত জানাও, দ্রুত কমেন্ট করে জানাও যে হচ্ছে লিখেছো কিনা, দ্রুত ওয়েট করছি তোমাদের, দ্রুত। ভেরি গুড, ভেরি ভেরি গুড। শিউলি বলছে আজকে সে ঘুরতে গিয়েছিল, ভেরি গুড, সমস্যা নাই, ঘোরাফেরা করা ভালো, বাট পড়াশোনাটাও করতে হবে সাথে, ঠিক আছে? সো আমি তোমাদের সৌরভ ভাইয়া, ইতিমধ্যে তো চেনে গিয়েছই, যারা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে ছিল তারা তোমাকে চেনই। তোমাদের বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি এবং তোমাদের বৃত্তি পরীক্ষার সম্ভাবনা জার্নিতে বিজিএস নিয়ে আমি তোমাদের সাথে ছিলাম। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা, সূর্য হতে নিঃসৃত অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর? ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তর হচ্ছে আমাদের এই যে সূর্য থেকে কি, সূর্য থেকে যেই অতিবেগুনি রশ্মিটা আসে সেটা শোষণ করে নেয়। এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছিল। আমরা একটু চ্যাপ্টারটা বের করি, ঠিক আছে? বইয়ের চ্যাপ্টারটা বের করি, সাথে সাথে যাবো, একসাথে যাবো যাতে করে আমাদের ইজি হয় বুঝতে, ঠিক আছে? সো যেহেতু আজকে আমরা চ্যাপ্টার 11 পড়ছি, সেটা হচ্ছে আমাদের বইয়ের 109 পৃষ্ঠা। সো চলো আমরা হচ্ছে 109 পৃষ্ঠায় চলে যাই। ওকে,
বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা। সো এইখানে তোমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্নগুলো একটু লিখে দিই আমি আগে, চলো ঠিক আছে, আমি আগে লিখে দিই। আসো, প্রথমটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়, ঠিক আছে? এই কনসেপ্টটা সম্পর্কে একদম ডিটেলসের ধারণা থাকতে হবে ভাইয়া, একদম ফুল কমপ্লিট ধারণা থাকতে হবে। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়, বুঝতে পেরেছো? বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায় লিখেছো সবাই? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছ অপশন সি। ঠিক আছে, আমরা দেখবো অ্যাকচুয়ালি অপশন সি উত্তর কিনা। তার আগে এটা লিখেছো কিনা বলো। ওকে, সো এই জায়গায় তোমরা হচ্ছে কি পেয়ে যাবা, আমাদের ওই যে গ্রিন হাউস প্রতিক্রিয়া বা গ্রিন হাউস গ্যাসের অংশটা পেয়ে যাবা, ঠিক আছে? আরেকটা এমসিকিউ আসতে পারে, চোখে যেহেতু পড়লোই দেখাই দেয়, সেটা হচ্ছে কোন গ্যাসকে, ঠিক আছে, কোন গ্যাসকে আমাদের তাপ বৃদ্ধিকারক গ্যাস বলা হয়? উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাসকে। কোন গ্যাসকে ভাইয়া? গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে অনেকে কিন্তু অনেক কষ্টে লাইফটা খুঁজে পেয়েছে, ঠিক আছে? সো যারা যারা কষ্ট করে খুঁজে পাচ্ছ, তোমাদের ফ্রেন্ডদের কষ্ট হোক সেটা কি তোমরা চাও? সো ফ্রেন্ডদের যেন কষ্ট না হয় এই জন্য দ্রুত হচ্ছে মেনশন দাও, ঠিক আছে? দ্রুত কমেন্টে হচ্ছে মেনশন দাও ফ্রেন্ডদেরকে। আমি জানি অনেকেই হয়তো ক্লাসে হচ্ছে ঠিক টাইমে ঢুকতে পারো না, কারণ হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আজান হচ্ছিল, নামাজের একটা বিরতি ছিল, সো এই কারণে আমরা কিন্তু কিছুটা সময় পরে ক্লাসটা স্টার্ট করেছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এই কারণে বলছি যে তোমাদের ফ্রেন্ডরা যারা জয়েন করে নেই দ্রুত মেনশন দিয়ে দাও, দ্রুত। তো চলো, এই অংশটা তো দেখবাই। এর পাশাপাশি দেখো, এই যে সূর্যের তাপ কি করছে, সূর্যের তাপ যে আমাদের পৃথিবীতে আসছে, ঠিক আছে, এই ক্ষতিকর রশ্মিগুলো আমাদের বায়ুমণ্ডলে একটা স্তর কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। এই অংশে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবা। সো বলো তো কোন স্তর? সবাই বলছো ওজোন স্তর, সঠিক উত্তর অপশন সি, ওজোন স্তর। ভেরি গুড, ভেরি ভেরি গুড, ওজোন স্তর। ওকে, পরের প্রশ্নে যাই। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তরের নাম কি বলতো? ভূপৃষ্ঠের নিকটবর্তী যে স্তর অনেকগুলো বোর্ডে আসছিল, ঠিক আছে? ওজোন স্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোন স্ট্র্যাটোস্ফিয়ার নাকি ট্রপোস্ফিয়ার, বলতো কোনটা? এবং মজার ব্যাপার হচ্ছে এই যে তোমাদের বিভিন্ন স্তরগুলো পড়াচ্ছি না, তোমাদের জাস্ট জাস্ট গতকালকে তোমাদের বড় ভাইয়া আপু যারা রয়েছে, ঠিক আছে, বড় ভাইয়া আপু যারা রয়েছে, বুঝতে পেরেছো? বড় ভাইয়া আপু যারা রয়েছে তাদেরকেও কিন্তু হচ্ছে এই সেম টপিকটাই পড়িয়েছিলাম, ঠিক আছে? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বুঝতে পেরেছো? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এটা পড়িয়েছিলাম। ওকে, ক্লিয়ার? সো বলো তো এখন কোন স্তরটা অ্যাকচুয়ালি আমাদের ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছে? আমরা মূলত 5টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আপাতত না জানলেও চলবে, বাট জেনে রাখো 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। সো সবচাইতে নিচের স্তরটার নাম কি বলতো? সবচাইতে নিচের স্তরটার নাম কি? ওজোন স্তর? হাই হাই, না না না, ওজোন স্তর না। ওজোন স্তর তো আরো উপরে, ঠিক আছে? ওজোন স্তর আরো উপরে। চিন্তা করে দেখো তো, ওজোন স্তর যদি সবার নিচে থাকতো, একটা জিনিস চিন্তা করো যে এই ওজোন স্তরে কি হয়, আমাদের ওই তো ছাকনিটা, সূর্যের রশ্মিটা এসে ছাকনির মতো কি করে, ছাকনির মতো সেই জায়গায় গিয়ে তারপর ছেকে যেন ক্ষতিকর রশ্মিটা আমাদের গায়ে না লাগে সেই জায়গাতেই সরে যায়। সো এইটা যদি আমাদের আমাদের কাছে চলে আসতো, ঠিক আছে, তাহলে কি সরাসরি স্কিনে এফেক্ট করার চান্স আরো বেশি থাকতো না? এই কারণে ওজোন যে স্তরটা আছে সেটা কিন্তু আমাদের কাছে না, সবচেয়ে কাছে কোনটা? অপশন ডি, ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? এখানে অনেকে কনফিউজ হতে পারো যে হচ্ছে ভাইয়া স্ফিয়ার লিখা, অনেক জায়গায় হচ্ছে স্ফিয়ার লিখে, সো লিখতে পারো যে কোনো কিছু, কারণ বাংলায় লিখছি তো, সো বাংলায় লিখলে স্ফিয়ার বা স্ফিয়ার যেটাই লিখো হবে, ট্রপোস্ফিয়ার বা ট্রপোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার বা ট্রপোস্ফিয়ার। সো একদম লাস্ট যেই পার্টটা, ঠিক আছে, লাস্ট যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। ওকে, এরপর এরপর দুর্যোগ প্রবণ এলাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। বাংলাদেশের দুর্যোগ প্রবণ এলাকা, সো খরা প্রবণ এলাকা কোনটা বলতো?
অর্থাৎ খরা বলতে কি হচ্ছে, যে বৃষ্টিপাত হয় না ঠিকঠাক মতো, ঠিক আছে, বৃষ্টিপাত হয় না, প্রচুর পরিমাণে রোদ, সেই জায়গায় রোদই থাকে, ঠিকঠাক মতো কি পানি পাওয়া যায় না। সো খুলনা, কুমিল্লা, রংপুর, বরিশাল কোন দিকে চিন্তা করে দেখো তো, বাংলাদেশের ম্যাপটা যদি চিন্তা করে দেখো, ঠিক আছে, যদি বাংলাদেশের ম্যাপটা একটু চিন্তা করে দেখো, যদি এখন শর্ট টাইমে এত সুন্দর করে আঁকা সম্ভব না, ঠিক আছে। সো খরা প্রবণ এলাকা কোনটা বলো তো, খরা প্রবণ এলাকা কোনটা? ভাইয়া ডি হবে, 3-এর সি বলছো অনেকে, ডি বলছো অনেকে, অনেকে বলছো সি, অনেকে বলছো ডি, বলো তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে বলো তো? সি ডি, সি ডি দেখতে পাচ্ছি শুধু, রংপুর বরিশাল, রংপুর বরিশাল। সো মাথায় রাখো, উত্তরাঞ্চলে যে উত্তর, আমাদের উত্তর পশ্চিমাঞ্চল যেই জেলাগুলো আছে সেই সাইডটা, সো এই সাইডে কোন জেলা আছে বলো তো? ডি বা এ হবে? খুলনা, খুলনা কিন্তু নিচের দিকে, বরিশালও কিন্তু নিচের দিকে, সো ডি বা এ একটাও হবে না অ্যাকচুয়ালি। এই যে এই অঞ্চলটার কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই অঞ্চলটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সঠিক উত্তর অপশন সি রংপুর। আসো একটু বইয়ের দিকে যাই। সো বইয়ে এই অংশটা একটু দেখবা, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব, ঠিক আছে, কারণ ও প্রভাব, এটা খ নাম্বার জন্য বা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপর এরপর আমাদের এর কারণ প্রভাব তো আমরা দেখলাম, সরাসরি চলে যাব এরপর আমরা কোথায়, দুর্যোগ। এখন একটা প্রশ্ন লিখে রাখতে পারো, সেটা হচ্ছে দুর্যোগ সম্পর্কে ধারণা দাও, ঠিক আছে, প্রশ্ন লিখে ফেলো, দুর্যোগ সম্পর্কে ধারণা দাও। আচ্ছা, তোমাদের কার প্রিপারেশন কি রকম একটু বলো তো, বলো দেখি, তোমাদের যে প্রিপারেশন, কার প্রিপারেশনের কি অবস্থা একটু বলো দেখি, প্রিপারেশন কি রকম তোমাদের বলো। বৃত্তি পরীক্ষার তো অলমোস্ট কাছাকাছি সময় চলেই আসছে, আজকে 15 তারিখ। সো কার প্রিপারেশনের কি অবস্থা? কালকে তো একটা বিশেষ দিন, তোমাদের অনেকেরই ছুটি। সো বলো দেখি কি অবস্থা। আচ্ছা, এরপরের প্রশ্ন, ঠিক আছে, মহাসমুদ্রকে পৃথিবীর মানবদেহের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়? অনেকগুলো বোর্ডে আসছিল, দেখো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মহাসমুদ্রকে পৃথিবীর মানবদেহের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়? মহাসমুদ্রকে, ইংরেজি বাদে বাদ বাকি সব ভালো। আচ্ছা, ইংরেজি ক্লাসগুলো করো না, ভাইয়া বা আপুকে কিন্তু বলবা যে ভাইয়া বা আপু টিপস দেন, কোথায় সমস্যা হচ্ছে তাদেরকে জানাও। ওকে, আমি তোমাদেরকে হচ্ছে এমনিতে এভারেজ একটা নর্মাল সাধারণ একটা আইডিয়া দিতে পারি, যদি তুমি হচ্ছে স্পেসিফিক্যালি বলো যে কোথায় সমস্যা হচ্ছে, বাট একদম খুব স্পষ্টভাবে যদি জানাতে পারো ভাইয়া বা আপুদেরকে, তারা কিন্তু সলভ করে দিবে। ওকে, বিজিএস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বলো তো? আশা করি আজকের পর বিজিএস এর 50 মার্কস নিয়ে আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না আশা করি। বুঝতে পেরেছ? হাই হাই, ফাহিম বলে প্রিপারেশন শুরু করি নাই, তাহলে কিন্তু এখনো অলরেডি অনেক পিছিয়ে আছো, ঠিক আছে ফাহিম। কম্পোজিশনের সমস্যা, আচ্ছা, কম্পোজিশনের সমস্যা থাকলে এটা ইংরেজি ক্লাসে জিজ্ঞেস করবো, বাট ইন জেনারেল, ঠিক আছে, কম্পোজিশন লিখার একটা স্পেসিফিক স্টাইল আছে, সো সেই প্যাটার্নটা ফলো করবা, মুখস্থ করে লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তুমি যদি ইনফরমেশনগুলো জানো, সেই জিনিসগুলো বোঝো, তাহলে সহজেই কি করতে পারবা, সেই প্যাটার্নটা ফলো করে লিখতে পারবা। ওকে, লাস্ট চ্যাপ্টার প্রবলেম আছে, লাস্ট চ্যাপ্টারে যাবো। এখন বলো দেখি, সবাই বলছে অপশন সি ফুসফুস। অ্যাকচুয়ালি ফুসফুস কেন জানো? ফুসফুস ছাড়া তুমি কি বাঁচতে পারবা? একটা জিনিস চিন্তা করে দেখো, এই প্রশ্নটা কিন্তু বলতে পারে কেন, এটাও আসতে পারে যে কেন,
হোয়াই? কেন অ্যাকচুয়ালি মহাসমুদ্রকে পৃথিবীর মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়ে থাকে? কারণ ফুসফুস ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, তাই না? আমরা বাঁচতে পারবো না। সো একই রকম ভাবে মহাসমুদ্র যেগুলো আছে, সমুদ্র না থাকলে আমরা কি পাবো না? পানিগুলো কিন্তু আর পাবো না। সো পানি ছাড়া আমাদের কি আমাদের বেঁচে থাকা কিন্তু প্রায় অসম্ভব। ঠিক আছে? এই কারণে মহাসমুদ্রকে আমাদের মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়। ঠিক আছে? ফুসফুসের সাথে তুলনা করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ইমন রাজশাহী অঞ্চলের বাসিন্দা। ওকে, ভালো কথা। সে লক্ষ্য করলো তার আশেপাশে এলাকা ক্রমশ মরুতে পরিণত হচ্ছে। অর্থাৎ ধরো তুমি যদি হচ্ছে বাংলাদেশের ম্যাপটা চিন্তা করো, ঠিক আছে? কোথায় পাবা বলো তো? কোন এলাকায় পাবা? চিন্তা করে দেখো, একটু আগে পড়িয়েছি। সো তার এলাকায় পরিবর্তনের জন্য দায়ী কোনটা? এই যে ক্রমশ মরুতে কি বলে, মরুতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সো এইটার জন্য অ্যাকচুয়ালি দায়ী কোনটা? ভূমিধস, ভূমিকম্প, লবণাক্ততা বৃদ্ধি, বৈশ্বিক উষ্ণায়ন। কোনটা বলো তো? মরুতে পরিণত হয়ে যাচ্ছে মানে কি, খরা সেই জায়গায় বেশি। খরা বেশি কারণ কি হবে বলো তো? এই জায়গায় দেখি 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কারা দিতে পারো? আসমা বলছো ডি। ওকে, বৈশ্বিক উষ্ণায়ন। তারপর আবু তালহা সৌহার্দ্য বলছো ডি। ওকে, সো তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু আজকে সবাইকে পাই নাই, আমি সবার উত্তরই কিন্তু আমি মোটামুটি দেখি প্রত্যেকদিন। তোমাদের ফ্রেন্ডরা এখনো সবাই আসে নাই। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দাও, কারণ হচ্ছে যদি আজকের ক্লাসটা মিস করে ফেলে অনেক কিছু মিস করে ফেলবে বিজিএস এর। সো ফ্রেন্ডদেরকে মেনশন দাও যেন তারা আজকের ক্লাসটা মিস না করে, এবং একই সাথে ঠিক আছে ক্লাসটা শেয়ার করে রাখো, কারণ পরবর্তীতে তোমার বিজিএস পরীক্ষার আগের দিন হয়তো বা তোমার এইটাই কাজে লাগবে আরেকবার দেখলে। ঠিক আছে, ওকে। পরিবর্তনের জন্য দায়ী কোনটা? অপশন ডি, বৈশ্বিক উষ্ণায়ন। ভেরি গুড। কারণ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো ওই খরার কারণে কি হচ্ছে, তার এলাকা ক্রমশ মরুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, মরুতে পরিণত হচ্ছে। যেমন মরুভূমি মানে কি, পানি নাই সেখানে। ঠিক একই রকম ভাবে কিসে পরিণত হচ্ছে? মরুতে পরিণত হচ্ছে। এরপর পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলো কি? পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কি বলো দেখি? অধিক জনসংখ্যার কারণে ভারসাম্য নষ্ট হয়, নদী ভাঙনের কারণে, নাকি বন উজাড়ের কারণে? কোনটার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বলো দেখি? কিসের কারণে? কিসের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1 2 3 সবগুলা? দুঃখিত, ঠান্ডার কারণে বারবার হচ্ছে কাশি চলে আসছে। সো এক্সট্রিমলি সরি। যেই জায়গায় আমরা ছিলাম, যে অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের ভারসাম্য নষ্টের কারণ কি? একজন বলছে 11 12 13 পানি পানি, কিন্তু হচ্ছে 5 6 একটু কঠিন। হাই হাই, একজন বলে প্রথম অধ্যায় পড়াবেন না, আমরা তো একদম ফার্স্ট ক্লাস থেকেই পড়াচ্ছি। আমার পুরো 5টা ক্লাস যারা দেখো নাই ভাইয়া, এই গ্রুপটা একটু ভালো মতো খেয়াল করো, 5টা ক্লাসই আছে। ঠিক আছে, বা আমার প্রোফাইলে ক্লিক করলে, এই গ্রুপে এসে আমার প্রোফাইলে ক্লিক করলেই হচ্ছে 5টা ক্লাস পুরো সবগুলো পেয়ে যাবা। ওকে, সো 5টা ক্লাস সবগুলো করে ফেলো ভাইয়া। সবগুলো সাজেশন কিন্তু সেই প্রত্যেকটা ক্লাসে দিয়ে এসেছি। ওকে, ঠিক আছে। সো কি হবে উত্তর? ডি 1 2 3। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন ডি 1 2 3। কারণ কি? কারণ অনেক জনসংখ্যা থাকলে তাদের বসবাস করার জন্য কি দরকার? জায়গা দরকার। সো জায়গা দরকার, কি হবে তখন? বনভূমি কাটা শুরু করবে, অর্থাৎ বন উজাড় হয়ে যাবে। একই সাথে কি হবে? নদী ভাঙনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সো 1 2 3 সবগুলাই সঠিক। 1 2 3 সবগুলাই হচ্ছে সঠিক। বুঝতে পেরেছো? চতুর্থ অধ্যায় বুঝতে না পারলে, চতুর্থ অধ্যায় কিন্তু পড়িয়েছি, আমাকে স্পেসিফিক্যালি বলো কোনটা বুঝতে পারো নাই, না হলে একদম আমি চতুর্থ অধ্যায় কিন্তু পড়িয়েছি আগের ক্লাসে। ঠিক আছে, আগের ক্লাস বলতে খুব সম্ভবত সেকেন্ড ক্লাসে পড়িয়েছি। পরের প্রশ্ন, বনভূমির বৃক্ষ নিধনের ফলে, অর্থাৎ এই যে আমরা গাছপালা কেটে ফেলছি, সো এই কেটে ফেলার কারণে অ্যাকচুয়ালি কি ঘটে? বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত কমে যাচ্ছে। ঠিক আছে, তারপর আচ্ছা হ্যাঁ, কোনগুলা ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসতে পারে, এগুলো সবার শেষে বলবো। ঠিক আছে,
সবার শেষে পড়বো আমরা। বাট আমাদের একজন বলছে রাষ্ট্র সরকার, ভাইয়া পড়িয়েছি, তুমি যদি আগের ক্লাস না করে এসে থাকো তাহলে সেখানে তো আমার কিছু করার নাই, তাই না? বুঝতে পেরেছো? সো এই কারণে বলছি যে আগের ক্লাসগুলো করে ফেলো যারা মিস করেছো। সো বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, মরুকরণের ঝুঁকি বাড়ছে, সত্য। সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে, সেটাও কি সত্য? অ্যাকচুয়ালি সত্য না। সমুদ্রের পানি বেড়ে যাওয়ার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তাপমাত্রা, কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের কি হিমালয় যে পর্বত সেগুলো গলে হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। সো বনভূমি বৃক্ষ নিধনের সাথে কোনো সম্পর্ক নাই, যেহেতু 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? 1 এবং 2 সঠিক উত্তর। 7 এর ডি হবে না ভাইয়া, ঠিক আছে? ডি হবে না। হ্যাঁ মরিয়ম, সব পড়ানো হয়েছে, ওকে, সবগুলোই পড়ানো হয়েছে, সবগুলোই পড়ানো হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, এখন বলো মানব সৃষ্ট দুর্যোগ কোনটা? আমরা তো জানি প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ঘটে, যেমন ভূমিকম্প, এখানে মানুষের কোনো হাত নাই, কিছু করার নাই। বাট ধরো হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ যেগুলা, অর্থাৎ মানুষ নিজে থেকে, ঠিক আছে, সৃষ্টি করে যে দুর্যোগগুলা, মানুষের কারণে যে দুর্যোগগুলা সৃষ্টি হয়, এইটা কোন ধরনের দুর্যোগ বলো তো? বন্যা, খরা, ঝড় নাকি দাঙ্গা? ঠিক আছে, বন্যা, খরা, ঝড় নাকি হচ্ছে দাঙ্গা, বলো তো কোনটা? বলো দেখি। বিজিএস ইজি কারণ হচ্ছে তোমরা প্র্যাকটিস করেছো, এই কারণে, ঠিক আছে? বিজিএস গুলো সহজে বুঝে বুঝে পড়েছো, এই কারণে ইজি। অপশন বি, খরা। আচ্ছা, একজন বলছে ভাইয়া ওরা কি ইনবক্সে কথা বলতে পারে না, ওদেরকে বলতে দাও, ঠিক আছে? ওরা আসছে, ফাঁকিবাজি করছে। সো ফাঁকিবাজির ফলাফল কিন্তু পৃথিবীতেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন ফাঁকিবাজি করছে, পরীক্ষার হলে গিয়ে কান্না করতে হবে, আর কিচ্ছু করার থাকবে না তখন। যখন দেখবে যে তার চারপাশে সবাই হচ্ছে বৃত্তি পেয়ে যাচ্ছে, এখন জাস্ট কিছুটা সময়ের জন্য সে হচ্ছে আনন্দ উপভোগ করতে ক্লাসে মনোযোগ দেয় নাই, সে বৃত্তিটাও মিস করেছে, তাকে হচ্ছে বাসা থেকে হচ্ছে অনেক কথা শুনতে হবে, তারপর হচ্ছে চারপাশ থেকে হচ্ছে অনেক কথা শুনতে হবে, তখন তার খারাপ লাগা শুরু হবে। বাট এই যে এই সময়টা যারা হচ্ছে এফোর্ট দিচ্ছ ঠিকঠাক মতো, তারা হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তি পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাচ্ছে এবং তাদেরই বৃত্তি পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, ঠিক আছে? সবাই বলছো দাঙ্গা, এবং অ্যাকচুয়ালি দাঙ্গা, ঠিক আছে, অর্থাৎ ঝগড়া বিবাদ, যেটা মানুষ অ্যাকচুয়ালি করে, ঠিক আছে? মানুষ করে অ্যাকচুয়ালি ঝগড়া বিবাদ। আচ্ছা, কুশিয়ারা নদী তীরের বাসিন্দা জনাব রহিম মিয়া ঘরবাড়ি ও জমি জমা হারিয়ে পরিবারের সবাইকে নিয়ে সিলেট শহরে চলে আসছে, কিন্তু বাপ দাদার ভিটেমাটির জন্য এখনো আফসোস করেন। মানে তার কি করেছে যে জমি জমা হারিয়ে ফেলেছে, কিন্তু আফসোস করে সেটার জন্য। এখন রহিম মিয়ার পরিণতির জন্য দায়ী কোনটা, প্রাকৃতিক দুর্যোগ কোনটা দায়ী যে তাকে ঘরবাড়ি সব ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে? সো কোন প্রাকৃতিক দুর্যোগটা ঘটতে পারে? দেখো আবার এক্সাম্পলও দিয়ে দিয়েছে এখানে, কুশিয়ারা নদীর তীরে। সো নদীর ভাঙন, ভূমিধস, টর্নেডো নাকি ভূমিকম্প, কোনটা বলো তো? কোনটা বলো দেখি, কোনটা হতে পারে? 9 এ নদীর ভাঙন, ভেরি গুড, অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন এ, নদীর ভাঙন, ঠিক আছে? নদীর ভাঙন হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো রহিম মিয়ার পরিণতির জন্য আমাদের নদীর ভাঙনই দায়ী, ওকে, নদী ভাঙনই দায়ী। পরের প্রশ্নে যাই। এই যে রহিম মিয়া, এই রহিম মিয়া যে নদী ভাঙন ঘটলো, এই দুর্যোগটা মোকাবিলার জন্য কি করা যেতে পারে, করণীয় কি ভাইয়া? শিশু ও গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে, বাড়ির গাছপালা ও শাকসবজি বিক্রি করতে হবে, আগে থেকে গোয়াল ঘর ও রান্নাঘর নিরাপদ স্থানে সরাতে হবে। এখন 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1 2 3 সবগুলো, বলো তো দেখি। বলো, বলো দেখি সঠিক উত্তর কি হবে, দেখি কে কে বলতে পারো। সঠিক উত্তর কি হবে, কে কে বলতে পারো দেখি, দ্রুত, দ্রুত বলো সঠিক উত্তর কি হবে দেখি। অনেকে বলছো অপশন সি, তাই কি? অপশন সি। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি, আবারও বলি, যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই, তোমাদের কিন্তু এই ক্লাসটার প্রয়োজন আবারও হবে, তখন কিন্তু অনেক কষ্ট করে খুঁজে বের করতে হবে, তখন কিন্তু আর খুঁজে পাবা না। আবারও বলছি, ক্লাসটা এখন শেয়ার করে রাখো,
পরে কোনো একটা কারণে যদি প্রয়োজন হয়, কারণ শেষ দিকে তো আমি অনেকগুলো সাজেশন দিব, সো কোনো একটা কারণে যদি প্রয়োজন হয় তখন কিন্তু তোমার অনেক কাজে দিবে। ঠিক আছে, এই কারণে বলছি ক্লাসটা কি করে রাখো, শেয়ার করে রাখো। ওকে, সবাই করো না, আমি দেখতেই পাচ্ছি। যাই হোক, তোমাদের ব্যাপার, তোমরা যদি মনে করো যে না ভালো করতে চাও না, সেটা তো তোমাদের ব্যাপার। আচ্ছা, অনেকে বলছো বি, অনেকে বলছো সি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর সি হবে। ঠিক আছে, আমাদের শিশু এবং গর্ভবতী মহিলাদের সাথে কিন্তু এখানে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কারণ বন্যা হলে বা নদী ভাঙন হলে, ঠিক আছে, ধরো নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙন হলে সেই জায়গার সাথে শিশু বা গর্ভবতী মহিলাদের কোনো সম্পর্ক নাই, সবাইকেই সেই জায়গা থেকে সরে যেতে হবে। ঠিক আছে, এই কারণে অপশন, একটা অপশন যদি অটোমেটিক এলিমিনেট করে দাও, শেষ মানে এটা হবে না, তার মানে বাকি দুইটা অপশন হবে শিওর। সো 2 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 2 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। টর্নেডো হচ্ছে এক ধরনের দুর্যোগ ভাইয়া। ঠিক আছে, ধরো এই যে এভাবে ঘুরে 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 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন বলো, তোমাদেরকে যেই প্রশ্নটা শুরুতে আমি করেছিলাম, বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝায়, সেটাই এখানে আসছে। ঠিক আছে, এই যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যে পৃথিবীতে অনেক শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে, পৃথিবীর যে পরিবেশের ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এইসবের ফলে যেহেতু পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, একদম শর্ট কথায় পৃথিবীর তাপমাত্রা এই বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। ঠিক আছে, যে যত ভালো করে লিখতে পারবা, যে যত এক্সাম্পল দিয়ে লিখতে পারবা, ঠিক আছে, এক্সাম্পল। আচ্ছা, একটা কথা বলি, মাঝখানে মাঝখানে যারা পুরো ক্লাসটা করতেছো তারা এগুলো লিখে রাখো, তোমাদের কাজে দিবে। সেটা হচ্ছে শর্ট কোশ্চেন বা খ নাম্বারে এক্সাম্পল, ইনফরমেশন। আচ্ছা, বাংলায় লিখি চলো, বাংলা ক্লাসে সব লিখতেছি হচ্ছে ইংরেজিতে, তাহলে কেমন হবে? সংজ্ঞা, এই তিনটা জিনিস যারা দিবা তাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলাতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। এখন কথা হচ্ছে ভাই, ঠিক আছে, কথা হচ্ছে যে এইগুলা দিতে গিয়ে কেউ যদি হচ্ছে ভুলভাল উত্তর লিখে ফেলো, তাহলে আবার ঝামেলা। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার ঝামেলা। এই কারণে বলছি যে ভুলভাল উত্তর দিও না, যতটুকু জানো ঠিকঠাক মতো উত্তর দাও। ঠিক আছে, যতটুকু জানো ঠিকঠাক মতো উত্তর দাও। বুঝতে পেরেছো? ওকে, এরপরে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায়, অর্থাৎ এই যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ওকে, সো এই বৈশ্বিক সমস্যাগুলোর একটা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এটা কি, এটা একটা জটিল সমস্যা। কারণ কি, গ্রিন হাউস গ্যাস বলতে বোঝায় মূলত কতগুলো গ্যাসের সমন্বয়, ঠিক আছে, একসাথে হয়। সো এই গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি কি হিসেবে কাজ করে, তাপ বৃদ্ধিকারক গ্যাস হিসেবে। ঠিক আছে, তাপ বৃদ্ধিকারক গ্যাস হিসেবে কাজ করে। তো এই গ্যাস কি করেছে, পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল চাদরের মতো করে আচ্ছাদন করে রেখেছে। সো এতে করে কি হচ্ছে দেখো, আমাদের পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন কি হবে, নানা ধরনের সমস্যা দেখা দিবে। তাপমাত্রা বেড়ে গেলে হচ্ছে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাবে, তারপর দেখা যাবে যে এই যে বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাসের কি প্রতিক্রিয়া। ওকে, প্রতিক্রিয়া, বুঝতে পেরেছো? এরপরে ওজোন স্তর সবচাইতে ইম্পর্টেন্ট। এটা ওজোন স্তরটা কি, পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর। ঠিক আছে, যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। ঠিক আছে, ওজোন গ্যাস তো পৃথিবীর বায়ুমণ্ডলে আছে। ঠিক আছে, আচ্ছা, একটা মজার ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমাদের ভাইয়া আপুদেরকে পড়িয়েছি যারা হচ্ছে ইন্টারে। সো সেই জায়গায় তারা পড়েছে যে এই যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের 99%, আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর মধ্যে 99% হচ্ছে বেসিক্যালি আমাদের হাইড্রোজেন, সরি, নাইট্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে,
নাইট্রোজেন এবং অক্সিজেন, মানে 100% এর মধ্যে 99% এই দুইটা গ্যাস নিয়ে নিছে। সো বাকি যেই গ্যাসগুলো আছে, ঠিক আছে, বাকি যেই গ্যাসগুলো আছে, যেমন ধরো ওজোন গ্যাস, সেটা পরিমাণ খুবই কম। সো এই কম অনুপাতের বা কম থাকার পরেও, ঠিক আছে, কম থাকার পরেও এই ওজোন গ্যাসটা কি আমাদের বায়ুমণ্ডলের একটা স্তরে একটু বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। সো সেই স্তরগুলোর মধ্যে যখন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলে আসে, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের পরের যে লেয়ারটা সেটা হচ্ছে ওজোন স্তর, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। তো এই জায়গায় কি দেখা যায়, পুরুত্ব, মানে হচ্ছে এই স্তরটা, ধরো এই যে পৃথিবীর উপরে তো বিভিন্ন স্তর আছে, ধরো এই যে এতটুকু 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 ভাগ ভাগ করা। তো এটা যে পুরুত্ব, ঠিক আছে, মানে কতটুকু, এটা অ্যাকচুয়ালি কতটুকু কতটুকু আছে, সেইটা কি করে স্থান ভেদে এবং মৌসুম ভেদে কম বেশি হয়। মানে এটা কতটুকু থাকবে, এটা হচ্ছে স্থান ভেদে হচ্ছে বেশিও হয় কমও হয়, ঠিক আছে, বেশিও হয় কমও হয়। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? না, ইংরেজিটা আমি ভাইয়া হচ্ছে বলতে পারছি না, বাট বিজিএস এরটা হচ্ছে খ এবং এসকিউ এর ক্ষেত্রে এই নিয়ম। ওকে, ইংরেজিটা ইংরেজির ভাইয়া আপুদেরকে কাছে কাছে জিজ্ঞেস করবা, ঠিক আছে, তার আরো বেস্ট ওয়েতে বলতে পারবে। ওকে, আচ্ছা। পরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণ কি? অনেক কারণ আছে, ঠিক আছে। সো তোমার কাছে যে কারণগুলো সঠিক মনে হয় সেগুলো লিখে দিবা, আমি আর হচ্ছে যাচ্ছি না, কারণ বইয়ে তো আছেই। সো আর ডিটেলসে যাচ্ছি না। এখন দুর্যোগ মোকাবেলায় করণীয় কি, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো ঘ নাম্বারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো একটু ভালো মতো দেখবা দুর্যোগ মোকাবেলায় আমরা কি কি করতে পারি। ওকে, সো এখন সৃজনশীল বাসায় প্র্যাকটিসের জন্য সৃজনশীল দুইটা দৃশ্যকল্প দেয়া আছে, যে নীলিমা সংবাদ মাধ্যমে জানতে পারলো পদ্মা নদীর তীরবর্তী একটা গ্রাম মাত্র একদিনের মধ্যে বিলীন হয়ে যায়, ওই যে নদী ভাঙন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা বলতে পারো যে ভূমিধস হচ্ছে সেই জায়গাতে যেখানে একদিন পূর্বেও জনবসতি ছিল, সেখানে শুধু পানি আর পানি, ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত নাই। আর ঘটনা দুই বলা হচ্ছে জুলাই 2019-এর প্রথম সপ্তাহে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটি 10-12 বার কেঁপে উঠে। কয়েকদিন আগে আমাদের এখানেও কিন্তু হয়েছিল। যার কারণে বিভিন্ন ভবন হেলে পড়ে। সো গ্রিন হাউস গ্যাস কি এটা তোমাদের জানো, বাংলাদেশকে দুর্যোগ প্রবণ এলাকা বা দেশ বলার কারণ কি, এবং 3 নম্বরে বলা হচ্ছে 1 নাম্বারটা কোন ধরনের দুর্যোগ। ঠিক আছে, আমরা একটু পরে বয়ে যাব, সেখান থেকে দুর্যোগগুলো একটু ভালো মতো দেখবো। ওকে, দৃশ্যকল্প 2 কি, 2 এর দুর্যোগটার ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করার জন্য কোন ধরনের পূর্ব প্রস্তুতি দরকার, অর্থাৎ ভূমিকম্প হ্রাসের জন্য কোন ধরনের পদক্ষেপগুলো আমাদের আগে থেকে নেওয়া দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, পরের সৃজনশীল দুইটা অংশ সেম। নাতাশা চেয়ারে বসে পড়ছিল, সো সেই ওয়েতে কি দেখা যায় যে তার এলাকাতে ভূমিকম্প হয়, আমি বলেই দিই, ঠিক আছে, ভূমিকম্প হয়। আর দ্বিতীয় অংশে নাতাশা দেখলো কি 5 মিনিটের মধ্যে তাদের এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়, এর ফলে ঘরবাড়ি রাস্তাঘাট সব ডুবে যায়, এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়, এটা তোমরা খুঁজে বের করবা। এই জন্য প্রথম অংশের দুর্যোগটা দায়ী। সো এটা একদম ডিরেক্টলি বইয়ের মধ্যে দেয়া আছে, আমি আর বলবো না, এটা ডিরেক্টলি বইয়ে দেয়া আছে যে হচ্ছে সমুদ্রের নিচে যে যখন হচ্ছে ভূমিকম্প হয়, কেঁপে উঠলে কি দুর্যোগটা সৃষ্টি হয়, সেইটাই হচ্ছে এটা। সো ভূমিধস কাকে বলে, পরিবেশ দূষণের পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনটা কোনটা সেটা লিখবা। প্রথম অংশে কোন দুর্যোগের কথা বলা আছে, বলেই তো দিলাম ভূমিকম্পের কথা, সো সেটা লিখবা। তারপর দ্বিতীয় অংশে সংঘটিত দুর্যোগে সৃষ্ট সমস্যা মানব জীবনকে প্রভাবিত করে, যেটা সত্য, ঠিক আছে, যে দুর্যোগ, যে কোনো দুর্যোগই মানব জীবনকে আমাদের কি প্রভাবিত করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো আসো একটু বইয়ে যাই ভাইয়া। বইয়ে শুরুতেই সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, যেহেতু এখন ভূমিকম্প হয়েছে কয়েকদিন ধরে, সো ভূমিকম্পটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে রাখো, সবচাইতে বেশি, সৃজনশীল বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো। এরপর এই যে সুনামি থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে অলরেডি, ঠিক আছে, সুনামি থেকে অলরেডি একটা প্রশ্ন দিয়েছে, সো এটা দেখবা। একজন একটা ভূমিধস নিয়ে কথা বলছিল, সো ভূমিধসটা আমি একটু বলি, দাঁড়াও। ভূমিধস এই যে বলা হচ্ছে কি, পাহাড়ের মাটি যখন ধসে পড়ে সেটাই হচ্ছে ভূমিধস, পাহাড় থেকে যখন মাটি ধসে পড়ে যাবে সেটাই হচ্ছে ভূমিধস, শর্ট কথায়। ওকে, সো অনেক সময় কি দেখা যায়, মানুষ ব্যাপক পরিমাণে হচ্ছে গাছপালা কাটে। সো গাছপালা কাটলেও ধরো একটা একটা পাহাড়ের, ঠিক আছে, স্টেবিলিটি আছে, তো এখন তুমি কাটতে কাটতে এদিক কেটে ফেললা পুরোটা, ঠিক আছে, এই অংশ কেটে ফেললা, সো খুব স্বাভাবিকভাবেই
এই অংশটা ধসে পড়বে তখন, ঠিক আছে, এই অংশটা ধসে পড়বে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভূমিধস, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, দেখে রাখবা। অগ্নিকাণ্ড বা দাবানল ইম্পর্টেন্ট। এরপর ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণগুলা, প্রাকৃতিক দুর্যোগের কারণগুলা ইম্পর্টেন্ট। দুর্যোগের কারণগুলো একটু দেখবা, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণ। ওকে, বাংলাদেশের অর্থনীতির উপর দুর্যোগের প্রভাব, এটা ঘ নম্বরে আসতে পারে, ঠিক আছে, যে দুর্যোগ অ্যাকচুয়ালি কি প্রভাব ফেলে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই দুর্যোগ মোকাবেলায় করণীয়টা সবচাইতে বেশি। এখান থেকে সৃজনশীল আসলে এই অংশটাই আসবে, ঠিক আছে, সৃজনশীল আসলে এই অংশটা থেকে ঘ নম্বর পাবাই ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আমাদের কি আমাদের চ্যাপ্টার 11। এইবার চলো চ্যাপ্টার 12-এ যাই, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। সো প্রাকৃতিক সম্পদ থেকে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো তো, প্রথম যে প্রশ্নটা আছে কি বলা হচ্ছে, কোন প্রাকৃতিক সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় বলো তো? কোন প্রাকৃতিক সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় বলো? বলো দেখি, কোন প্রাকৃতিক সম্পদ থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো? কে কে বলতে পারবা দেখি? ওয়ানের বি, নদ নদী। সো জানোই তোমরা পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সো সঠিক উত্তর অপশন বি, নদ নদী। ভেরি গুড, ঠিক আছে, পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করার কথা বলা হচ্ছে। এরপর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য, ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সো এইটার জন্য কোন সম্পদের গুরুত্বটা সবচেয়ে বেশি বলতো? প্রাকৃতিক যে ভারসাম্য, ভারসাম্য রক্ষার জন্য, যে এই যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন দুর্যোগ হচ্ছে, কোনটা রক্ষা করা জরুরি, বা কোন সম্পদটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? মানব সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, কোন সম্পদটা সবচাইতে বেশি 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 ইম্পর্টেন্ট বলো? আর ক্লাসের শেষ দিকে কিন্তু আবারও বলছি, ক্লাসের শেষ দিকে বৃত্তি পাওয়ার, মানে আমিও তো বৃত্তি পেয়েছিলাম, সো বৃত্তি পাওয়ার কিছু শর্ট টেকনিক বলবো, মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, যে আমি আসলে কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করেছিলাম। ওকে, সো চলো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কোন সম্পদের গুরুত্ব সর্বাধিক। আর আবারও বলছি, ক্লাসে যদি হচ্ছে তোমার ফ্রেন্ডরা সবাই না থাকে, আমি কিন্তু হচ্ছে আমার ওই যে টেকনিকগুলো সবাইকে ছাড়া আমি শেয়ার করব না। সো এক্ষুনি ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এবং হচ্ছে কি করো, ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে, ঠিক আছে, এবং তোমার কাছে যেন থাকে। আচ্ছা, বনজ সম্পদ বলছো অনেকে, অনেকে বলছো খনিজ সম্পদ। অ্যাকচুয়ালি সঠিক উত্তর বনজ সম্পদ। কেন জানো? কারণ তোমার যদি বনজ সম্পদ না থাকে, গাছপালা কেটে ফেলো, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে গেলে এই যে প্রাকৃতিক দুর্যোগ বলো, তারপর হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ বলো, এই দুর্যোগগুলোর পরিমাণই বেড়ে যাবে, ঠিক আছে। আর যখন দুর্যোগগুলোর পরিমাণ বেড়ে যাবে, তখন সেটা কি আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিবে। এই কারণে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বনজ সম্পদ, ঠিক আছে, বনজ সম্পদ। পরের প্রশ্ন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশে শতকরা কত ভাগ বনভূমি থাকার প্রয়োজন? এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবারও চলে আসতে পারে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটা দেশে শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? ছোটবেলা থেকে আমরাও পড়ে আসছি এটা। 10%, তারপর হচ্ছে আচ্ছা এটা হবে 20%, 20%, 25%, 30%, 10, 20, 25, 30, 10, 20, 25, 30। অনেকে বলছো অপশন সি, অনেকে বলছো ডি 30%, অনেকে বলছো 25%। ওকে, দেখি সঠিক উত্তর কি হয়। সঠিক উত্তর অপশন সি, 25%, ঠিক আছে, 25% বনভূমি থাকা প্রয়োজন। এখন এই যে বনভূমির কথা বলা হচ্ছে, আমাদের দেশে তো বিভিন্ন পাহাড় আছে, পাহাড় আছে না? সো এই পাহাড়গুলোতে অ্যাকচুয়ালি কি আছে? প্রচুর পরিমাণে প্রাণীজ সম্পদ, প্রচুর কৃষিজ সম্পদ আছে, অনেক খনিজ সম্পদ আছে, ঠিক আছে, বলো তো আমাদের দেশের পাহাড়গুলোতে কি আছে? প্রচুর পরিমাণে প্রাণীজ সম্পদ, কৃষিজ সম্পদ, নাকি হচ্ছে খনিজ সম্পদ? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, নাকি এক দুই তিন সবগুলা? কোনটা হবে বলো দেখি? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, নাকি এক দুই তিন সবগুলা? কোনটা বলো দেখি? বলো, দ্রুত জানাও কোনটা হবে, ওয়েট করছি তোমাদের। সঠিক উত্তর দাও দেখি কি হবে উত্তর। চারের সি,
2 ও 3 প্রাণীজ সম্পদ নাই। আবার অনেকে বলছো ডি। সো সঠিক উত্তরটা কি হতে পারে বলো তো? সি নাকি ডি? আবার অনেকে বলছো বি, তার মানে হচ্ছে সবগুলোর কথাই বলছো। এটা বাদ রাখলা কেন? কেউ একজন এ বলো, তাহলে মিলে যাবে। এই যে সিদ্দিক বলছে এ, ভেরি গুড, সবাই বলছো এ বি সি ডি, যার যেটা মনে হচ্ছে বলছো। বাট চারটা উত্তর তো নিতে পারবো না, একটা উত্তর নিতে হবে, সেটা হচ্ছে 1 2 3 সবগুলা। ঠিক আছে? আমাদের পাহাড়গুলোতে প্রাণীজ সম্পদ আছে, কৃষিজ সম্পদ আছে, খনিজ সম্পদ সবগুলো আছে। ঠিক আছে? প্রাণীজ, কৃষিজ এবং খনিজ সবগুলা আছে। সো এই চ্যাপ্টারটা অনেকেরই পড়া হয় না, যেটা বুঝতে পারতেছি ঠিকঠাক মতো। তোমরা যেটা করতেছো, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়তেই হবে। ঠিক আছে? কেন জানো? কারণ এই চ্যাপ্টারগুলো থেকে মিলিয়ে মিশিয়ে হচ্ছে এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন আসবে। সো তুমি জানো না যে কোন চ্যাপ্টার থেকে কি আসবে। ঠিক আছে? সেটা আমি বলে দিব যে কোন অংশটা কোনটা কি আসবে, আমি তো পড়ানোর সময় বলে দিয়েছি অলরেডি। ঠিক আছে? কেন সবগুলো চ্যাপ্টার পড়তে হবে? কারণ হচ্ছে ধরো কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি মানে বুঝতে পারতেছো যে এখান থেকে সৃজনশীল আসার মতো না, বাট ওইখান থেকেই হচ্ছে তোমাকে এমসিকিউ দিয়ে দিবে, কারণ জানে তুমি পড়ো নাই। সো এমসিকিউতে মার্ক একটা মার্ক কম পাওয়ার জন্য কিন্তু তোমার বৃত্তি মিস হয়ে যেতে পারে। আবারও বলছি, একটা মার্ক। সো প্রত্যেকটা মার্ক ইম্পর্টেন্ট, আবারও বলছি প্রত্যেকটা মার্ক ইম্পর্টেন্ট। সো তোমাকে ফাইট করতে হবে প্রত্যেকটা মার্ক পাওয়ার জন্যই। সো এই এই চিন্তা করো না যে হচ্ছে আমি আরামে আয়েশ করে হচ্ছে খুব সহজে বৃত্তি পেয়ে যাব। ঠিক আছে? তোমাকে প্রত্যেকটা মার্ক অর্জন করতে হবে। সো এই কারণে বলছি যে কি করতে হবে, ভালো মতো পড়তে হবে। আচ্ছা, প্রাণীজ, বনজ, খনিজ বলছো। এই যে বলছো বনজ, এইটাই বোঝাচ্ছে কৃষিজ। ঠিক আছে? এইটাই বোঝাচ্ছে কৃষিজ সম্পদ। ঠিক আছে? বনে কি হবে, কোথায় কৃষি কাজ করবে, ভূমির উপরেই তো, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই প্রশ্নটা তো আমরা দেখলাম ইতোমধ্যে যে আমাদের পাহাড়ি অঞ্চলে কি আছে। আমাদের পাহাড়ি অঞ্চলে মৎস্য সম্পদ আছে। উত্তর হচ্ছে না। খুবই সহজ একটা প্রশ্ন। সো একই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো কনফিউজড হয়ে যাও না, মৎস্য সম্পদ দেখে সব বলে দিও না সব আছে। ঠিক আছে? পাহাড়ে তুমি জীবনে মাছ চাষ করতে পারবে না। ঠিক আছে? পাহাড়ের উপরে গিয়ে যদি বলো যে ভাই মাছ চাষ করবো, তাহলে লোকে তোমাকে বলবে পাগল। ঠিক আছে? যে হচ্ছে একটা নর্মাল একটা জায়গার মধ্যে তুমি কিভাবে মাছ চাষ করবে পানি ছাড়া। ওকে? সো মৎস্য সম্পদ কিন্তু পাহাড়ি অঞ্চলে নাই। সো 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে? প্রাণীজ, বনজ, খনিজ যেটা, ঠিক আছে, বনজটাই বেসিক্যালি এখানে কৃষিজ বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? বনজটাই এখানে কৃষিজ সম্পদ বোঝানো হয়েছে। ওকে? বনজ সম্পদ যেটা, সেখানেই হচ্ছে কৃষি কাজগুলো করা হয়, এই কারণে কৃষিজ সম্পদ বলতে সেই অংশটাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, জীববৈচিত্র্য রক্ষায়, ঠিক আছে, আমরা জীববৈচিত্র্য রক্ষা করতে চাই, সো এটার জন্য আমাদের ফার্স্টে কি করা দরকার? বেশি করে গাছ লাগাতে হবে জীববৈচিত্র্য রক্ষার জন্য। ভালো মতো কোশ্চেন পড়বা আগে। আবারও বলছি, কোশ্চেন ভালো মতো পড়বা। আমি ছোট 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 টিপস গুলা দিয়ে দিব, ঠিক আছে, ক্লাসের মাঝখানেই। সেটা হচ্ছে প্রশ্ন পাওয়ার পর সবার আগে ভালো মতো প্রশ্ন পড়তেই হবে। ঠিক আছে? না হলে কিন্তু ভুল করে ফেলবা, ছোট ছোট অনেক ভুল করে ফেলবা। সো প্রশ্ন পাওয়ার পর অবশ্যই এবং অবশ্যই তোমাদেরকে প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। আচ্ছা বলো, এখন এটা উত্তর কি হবে, সি নাকি এ? অনেকে বলছো সি, অনেকে বলছো এ। সঠিক উত্তর হবে আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য ভাই আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন বলবা কেন, তাই না? কেন? সো তুমি যে
বেশি করে গাছ লাগাবা, জনসংখ্যা যেই পরিমাণে বাড়তেছে গাছ লাগানোর জায়গা পাবা? গাছ লাগানোর জায়গা কিন্তু পাবা না। সো গাছ যদি লাগাতে চাও তাহলে তোমাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে, তাহলে তুমি গাছ লাগাতে পারবা, তাহলে হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা পাবে। সো ফার্স্ট কাজ কোনটা? ফার্স্ট কাজ হচ্ছে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরেরটা, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? প্রকৃতির মধ্যে জীবের দীর্ঘায়ু লাভ। ঠিক আছে, প্রকৃতির মধ্যে জীবের দীর্ঘায়ু লাভ, স্বল্পায়ু লাভ, বেঁচে থাকার নিয়ম, নাকি বিনাশ হওয়া? জীবের যে বৈচিত্র্য, সেই জীববৈচিত্র্য বলতে কি বোঝায় বলো তো? কি বোঝায়? কে বলতে পারবা কি বোঝায়? বলো, দ্রুত বলো। আর যে লেট করে ফেলছো ক্লাসটা শেয়ার করে রাখো, এতে করে কি হবে? এতে করে হচ্ছে তোমার কাছে ক্লাসটা থাকবে, পরেও ক্লাসটা দেখতে পারবা। ঠিক আছে, পরেও ক্লাসটা দেখতে পারবা। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? অপশন সি, বেঁচে থাকার নিয়ম। প্রকৃতির মধ্যে জীবের বেঁচে থাকার নিয়ম। ভেরি গুড, তার মানে বইটা পড়ে আসছো বোঝা যাচ্ছে, এই চ্যাপ্টার পড়েছো তাহলে, তাই না? ওকে, ভেরি গুড। এই প্রশ্নটা এতবার আসছে, এত ইম্পর্টেন্ট যে বর্তমানে বাংলাদেশে কোন শিল্পটা সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে, এটা এতবার আসছে আমি আর জায়গা কুলাতে পারি নাই যে এতবার আসছে এই প্রশ্নটা। সো এই প্রশ্নটা এমসিকিউতেও আসতে পারে, কিংবা সিকিউতেও কোনো না কোনো ভাবে ঢুকে দিতে পারে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে ঢুকিয়ে দিতে পারে, বুঝতে পেরেছো? কোনো না কোনো ভাবে ঢুকিয়ে দিতে পারে। আচ্ছা, একজন বলছো যে ভাইয়া এখন আর রোস্ট করে না কেন? এখন তো হচ্ছে আমাদের খুবই ক্রিটিক্যাল একটা টাইম। ঠিক আছে, এখন ভালো মতো হচ্ছে প্রিপারেশন নিতে হবে, একদম খুব সিরিয়াস ভাবে, একটা মোমেন্টও নষ্ট করা যাবে না। তোমাদের ক্লাস যখন নেই তখন তো অনেক মজা করে করে হচ্ছে, যেটা বললা যে হচ্ছে অনেক এখন রোস্ট করে না কেন, তো অনেকে হচ্ছে অনেকের সাথে দুষ্টামি করি। সো এখন কিন্তু সেই সময়টা নাই। সো অনলাইন ব্যাচে যখন আবার পড়াবো তখন হচ্ছে মজা করে করে, যেহেতু সময় থাকবে তখন রিল্যাক্সে আমরা হচ্ছে সবগুলো বিষয় মজা করে করে শিখবো। এখন তো তোমরা পড়ে ফেলছো সব, এখন তোমাদেরকে জানতে হবে যে কোন বিষয়গুলা তোমাদেরকে আরো ভালো মতো জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা বলছো যে আমাদের ঔষধ শিল্প সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে, সঠিক উত্তর অ্যাকচুয়ালি ঔষধ শিল্প। ভেরি গুড, ভেরি ভেরি গুড। পরের প্রশ্ন, 1951 সালে দেশে একটি শিল্পের যাত্রা শুরু হয়। বাংলাদেশ 2009-10 অর্থ বছরে এই শিল্প পণ্য বিদেশে রপ্তানি করে প্রায় 32 কোটি মার্কিন ডলার আয় করে। শিল্পটা কি? ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2018 সালে আসছিল। পাট শিল্প, বস্ত্র শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প। পাট শিল্প, বস্ত্র শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প। সো বলা হচ্ছে 1951 সালে এটা যাত্রা শুরু হয়। কোনটা বলো তো? 1951 সালে কোনটা যাত্রা শুরু হয়? অনেকে বলছো ডি, অনেকে বলছো এ, অনেকে বলছো আবার বি। পাট শিল্প, বস্ত্র শিল্প, চামড়া শিল্প, অনেকে অনেক কথা বলছো। আটের এ বলছো অনেকে, আচ্ছা ঠিক আছে। নয়ের এ বলছো সাইকা জারিন, পাট শিল্প। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন এ, পাট শিল্প। ঠিক আছে, এই চ্যাপ্টারের লাস্ট একটা প্রশ্ন দেখি, যে বাংলাদেশ একটি স্বল্প মূলধনের দেশ, মানে টাকা পয়সা মোটামুটি কম। সো এদেশে শ্রমের সহজ প্রাপ্যতা আছে, মানে সহজেই মানুষজন আসলে অনেক পরিশ্রমী। তো সহজেই পরিশ্রমী মানুষ পাওয়া যায়। সো এই কারণে নিচের কোন শিল্পের উৎপাদন সম্ভব? কাগজ শিল্প, বস্ত্র শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প। সহজেই শ্রম যেহেতু পাওয়া যায় মানুষের থেকে, কোন শিল্পটা আমরা উৎপাদন করতে পারি অনেক বেশি পরিমাণে? কাগজ, বস্ত্র, ঔষধ, চামড়া। বলো দেখি, কাগজ, বস্ত্র, ঔষধ, চামড়া, কোন শিল্পটা? বলো দেখি কোন শিল্পের কথা বলা হচ্ছে, কোন শিল্পের কথা বলা হচ্ছে বলো দেখি। দ্রুত জানো দেখি। সঠিক উত্তর কি হবে?
অনেকে বলছো এ শিওর, অনেকে বলছো বি। অ্যাকচুয়ালি সঠিক উত্তর অপশন বি, বস্ত্র শিল্প। ঠিক আছে, সো আমাদের যেহেতু শ্রমের সহজলভ্যতা রয়েছে বা সহজ প্রাপ্যতা রয়েছে, এই কারণে বস্ত্র শিল্প আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারি। ঠিক আছে, প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারি। সো এখন একটু বইটাই যাই, আসো। বইটার মধ্যে যেহেতু বিভিন্ন সম্পদের কথা বলা আছে, শুরুতেই আমাদের প্রাকৃতিক সম্পদের ধারণাটা নিতে হবে ভালো মতো। প্রাকৃতিক সম্পদ, সো লিখতে পারো যে প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়। ঠিক আছে, একটা প্রশ্ন সাইডে লিখে নাও। প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়? ওকে, সো এখানে মাটি, নদ নদী, খনিজ সম্পদ এগুলো সম্পর্কে তোমরা দেখলা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাটি, নদ নদী, খনিজ সম্পদ। এরপর এরপর বনজ সম্পদ, মৎস্য সম্পদ, এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ লুৎফর, আজকে বিজিএস এর লাস্ট ক্লাস। সো এর পাশাপাশি তোমরা যেটা দেখবা যে জীববৈচিত্র্য বলতে কি বোঝায়। জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্য বলতে কি বোঝায়? প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা হয়, তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? তাকেই সম্পর্কে সংক্ষেপে আমরা কি বলবো? জীববৈচিত্র্য। এরপর এক্সাম্পল দিবা, ওই যে টেকনিক, এক্সাম্পল, ইনফরমেশন। ওকে, এখন দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট এই জায়গায়। ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য, শর্ট কোশ্চেনের জন্য দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের জীববৈচিত্র্যের বর্তমানে কি অবস্থা আছে এবং জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কি করা জরুরি। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কি করা জরুরি, বুঝতে পেরেছ? জীববৈচিত্র্য রক্ষায় কি করা জরুরি। জমিলা, তুমি পাশে চিন্তা করছো, বলছো পাস করব আর ম্যাথে হচ্ছে প্রবলেম হবে, এইটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, যে পাশের চিন্তা এখন করা যাবে না, এখন হচ্ছে আমাদেরকে ফুল মার্কস পাওয়ার চিন্তা করতে হবে একদম। ঠিক আছে, ফুল মার্কস পাওয়ার চিন্তা করতে হবে। সো জীববৈচিত্র্য রক্ষার যে হচ্ছে আমাদের কি করণীয় গুলা, সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপর প্রধান প্রধান শিল্প, এই শিল্পগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি প্রথম তিনটা, পাট, বস্ত্র, পোশাক, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। সার শিল্প ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ঔষধ এবং চা শিল্পও কিন্তু ইম্পর্টেন্ট। মোটামুটি সবগুলা শিল্পই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলা শিল্পই কিন্তু ইম্পর্টেন্ট। আর্থসামাজিক উন্নয়নে শিল্পের অবদান ব্যাখ্যা করো, খ নাম্বারের জন্য আসতে পারে বা এসকিউ এর জন্য আসতে পারে। ওকে, আর্থসামাজিক উন্নয়নে শিল্পের অবদান কি কি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 12। এরপর এরপর আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগী সংস্থা। সেটা যাওয়ার আগে একটু আমরা এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এবং সৃজনশীলটা দেখে নিই। ওকে, বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে নদী কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সো বেসিক্যালি এই কারণে কি নদীমাতৃক দেশ বলা হয়, এবং এই নদী থেকে আমরা কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি, মৎস্য সম্পদ রয়েছে, প্রচুর মাছ রয়েছে, সেগুলোর মাধ্যমে আমাদের যে হচ্ছে আমিষের চাহিদা রয়েছে সেগুলো পূরণ করে ফেলতে পারি। এই সকল কিছু আমরা আমাদের নদীর মাধ্যমে কিন্তু পাচ্ছি। এই কারণে বলা হচ্ছে বাংলাদেশকে একটা নদী মাতৃক বা নদী মাতা দেশ। ঠিক আছে, ওয়াসিক, যদি হচ্ছে এই চিন্তা নিয়ে ক্লাসে জয়েন করো যে হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট দেন, ইম্পর্টেন্ট পরে হচ্ছে পরীক্ষায় বসবো, তাহলে আমি বলবো ভাইয়া তুমি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়ার আশা ভুলে যাও। ঠিক আছে, এই চিন্তা নিয়ে যারাই আছো, আবারও বলছি যে ভাইয়া কিছু দাগায় দেন, সেই দাগানোগুলো থেকেই পরীক্ষায় যেন আসে। আমি হচ্ছে প্রশ্নকর্তা না, কিংবা হচ্ছে আমার ওই ক্ষমতাও নাই যে আমি তোমাকে বলে দিব এটা আসবেই। ঠিক আছে, সো বরঞ্চ আমি তোমাকে কি বলতে পারবো? আমি তোমাকে বলতে পারবো যে আগের বছরে কি কি আসছে, কোনগুলা ইম্পর্টেন্ট, এটা আমি বলে দিতে পারবো যে এগুলা গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার মানে কি এগুলো আসবেই? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। ঠিক আছে, আমি কখনো বলবো না যে অনেক জায়গায় দেখবা বলে যে হচ্ছে আমি যেটা দিচ্ছি এটা এখন আসবেই আসবে। আরে ভাই, তুমি যেটা দিচ্ছ এটা যদি প্রশ্নকর্তা প্রশ্ন না দেয় তখন তুমি কি করবা? ঠিক আছে, তখন তো এটা মিথ্যা কথা হয়ে যাচ্ছে। তো আমি ওইভাবে তোমাদেরকে বলবো না, বরঞ্চ যেটা সত্য কথা যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট,
এটা তোমরা পড়ে রাখো, এটা হচ্ছে আসতে পারে। আমি সাথে এটাও বলে দেই, এটার পাশাপাশি অন্যান্য যেই প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমি বলে দিই। সো প্রশ্ন সবই তোমাকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? প্রশ্ন সবই বলে দিচ্ছি যে কোনটা আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট, সবই বলে দিচ্ছি। সো বেসিক্যালি তোমাকে সবগুলোই পড়তে হবে, বাট ইম্পর্টেন্ট গুলো জোর দিয়ে পড়তে হবে, যেন এগুলো আসলে তুমি মিস না করো। সবাই পারবে, তুমিও যেন পারো, ঠিক আছে? সো কারো কাছে কখনোই কখনোই হচ্ছে এটা জিজ্ঞেস করবে না যে ভাই আমাকে হচ্ছে এইটা দেন, এটা থেকেই যেন সবকিছু আসে, ঠিক আছে? কোনো টিচারকে এটা জিজ্ঞেস করবো না। কারণ টিচার তো নিজে থেকে বসে, বসে প্রশ্ন করে না, ঠিক আছে? নিজে থেকে বসে তো সেই প্রশ্নটা করে না, বুঝতে পেরেছো? সো এই ধরনের কথা বলবো না, ওকে? ঠিক আছে? কাউকেই না। আর ধরো যারা হচ্ছে এইভাবে বলবে যে আমি বলছি যে এটা আসবেই, তার মানে হচ্ছে সে ধরো হচ্ছে প্রশ্নটা চুরি করে নিয়ে চলে আসছে। নাহলে সে কিভাবে বলবে? বলো তো? বলা সম্ভব? বলা কিন্তু সম্ভব না। সো এই কারণে বলছি, আমি বলে দিব যে কোনগুলো ইম্পোর্টেন্ট, বলে দিচ্ছিও ক্লাসের মাঝখানে। বাট এইটা বলব না যে কিছু ইম্পোর্টেন্ট দেন এগুলাই পড়বো। এটা বললে আমি ইম্পোর্টেন্ট কি সেটাও বলবো না। ঠিক আছে? সো ক্লাসে কিন্তু বলে দিচ্ছি যে এগুলা তোমরা জানবা, জানতে হবেই, মাস্ট। না জানলে হচ্ছে এগুলো প্রশ্নে আসার সম্ভাবনা বেশি। বাট তার মানে কিন্তু এটা না যে এটা আসবেই। ঠিক আছে? প্রশ্ন চেঞ্জ হয়েও আসতে পারে। প্রত্যেক বছরই প্রশ্ন চেঞ্জ হয়। ওকে? আচ্ছা। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ সবাই? ক্লিয়ার? ওকে, চলো। খনিজ সম্পদের সংজ্ঞা দিতে বলছে। আচ্ছা, অনেকেই আমার কথায় হচ্ছে খারাপ লাগতে পারে। খারাপ লাগছে কি বলতো? না, না, না। আমার কিন্তু মাথা গরম হয় না। ওয়াসিক বলছে, স্যারের মাথা গরম করে দিলাম। একদমই না। আমার মাথা গরম হয়নি। ঠিক আছে? যেটা সত্য সেটা তোমাকে বললাম। এবং এই জিনিসটা লাইফের সব জায়গায় কাজে লাগাবা। সব জায়গায়। ধরো তুমি তো এখন কি পড়ছো? এখন তো হচ্ছে জাস্ট পড়ছো জাস্ট কি বলে? ক্লাস 8 এ। পরে যখন হচ্ছে 10 এ যাবা, এসএসসি দিবা, এইচএসসি দিবা, সেগুলোতেও তোমার কাজে লাগবে। ঠিক আছে? যেন তুমি ভালো মতো শুরু থেকে পড়ো। সাজেশনের আশায় বসে থাকো না ভাইয়া। ঠিক আছে? সাজেশন দেখবা। দেখবা না এরকম না। অবশ্যই দেখবা। সাজেশন দেখে কি বুঝবা? যে হচ্ছে এই সাজেশনটা তুমি একদম 100% পারো কিনা। এর পাশাপাশি অন্যান্য যা, যা আছে সবগুলো তুমি পারো কিনা সেটাও তোমাকে চেক করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, আসো, অনেক কথা বলে ফেললাম। সো খনিজ সম্পদের সংজ্ঞা দিতে হবে। খনিজ সম্পদ বলতে কি বোঝায় একটু আগে বলেছিলাম, ইম্পর্টেন্ট। সো যেসব পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং যেগুলোকে উত্তোলন করার মাধ্যমে কি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের কি খনিজ সম্পদ। ঠিক আছে? খনিজ সম্পদ। মাথায় জ্যাম ধরে গেছে, একটা ডিগবাজি দাও, মাথার জ্যাম চলে যাবে। ঠিক আছে? ডিগবাজি দাও, মাথার জ্যাম চলে যাবে। আচ্ছা, সো খনিজ সম্পদের এক্সাম্পল দিবা, কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, এগুলো দিবা। পরেরটা যাই, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? এগুলো কিন্তু পড়িয়ে ফেলেছে, জাস্ট কোশ্চেনগুলো এখন একটু দেখাই। জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? শিল্পায়ন ও নগরায়ন কিভাবে জীববৈচিত্র্যকে নষ্ট করে। কারণ এই শিল্পায়ন করতে গেলে, নগরায়ন করতে গেলে গাছপালা কাটতে হবে। গাছপালা কাটলে অনেক যেই অন্যান্য এর আনুষঙ্গিক জীবগুলো আছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে চলে যাবে। ঠিক আছে? সেগুলো নষ্ট হয়ে যাবে। যার মাধ্যমে শিল্পায়ন এবং নগরায়ন করলেই কিন্তু আমাদের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? জানাত, আমি সবাইকে দেখছি, কি হেল্প লাগবে বলো, সমস্যা নাই। ঠিক আছে? সবাইকে দেখছি। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন, জীববৈচিত্র্য রক্ষায় 3টা করণীয়। ওই যে আমরা অনেকগুলা কাজ দেখলাম, একটু আগে পড়লাম না? জীববৈচিত্র্য রক্ষায় করণীয়, এখানে বই কিন্তু দাগ দিয়ে দিয়েছি। সো যে কোনো 3টা করণীয় তুমি তোমার মতো করে সেখান থেকে লিখে দিবা। ওকে? বুঝতে পেরেছো? যে কোনো 3টা করণীয় তুমি সেখান থেকে লিখে দিবা। ওকে? ওকে, এরপরে সৃজনশীল প্রশ্ন। এ বি দেয়া আছে, 2টা শিল্প। তোমাদের হচ্ছে বৈশিষ্ট্য দেয়া আছে। এখন প্রতিষ্ঠা কালো দেয়া আছে। খুঁজে বের করতে হবে এটা কোন শিল্পের কথা বলছে। ঠিক আছে? খুঁজে বের করতে হবে এটা কোন শিল্পের কথা বলছে। ওকে? সো প্রাকৃতিক সম্পদ কাকে বলে? বইয়ে আছে সরাসরি। বাংলাদেশের জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ কি? আমরাই সেগুলো নষ্ট করে ফেলতেছি বেসিক্যালি। এ শিল্প কোনটা? বৈশিষ্ট্য মিলায় হচ্ছে খুঁজে বের করবো এবং একই সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকে নির্দেশিত শিল্পটির অবস্থান অপরিসীম। অর্থাৎ 2টা শিল্পের কথা এখানে ব্যাখ্যা করবা। আর স্পেসিফিক্যালি এখানে বলেও দিতে পারে যে হচ্ছে বি শিল্পের অবদান। ঠিক আছে? বি শিল্পের কথাও বলতে পারে। ঠিক আছে? বি শিল্পের কথাও বলতে পারে। সো 2টাই ভালো মতো দেখে রাখবা। ওকে? এরপর সেম একই রকম বৈশিষ্ট্য দেওয়া আছে, স্ক্রিনশট তুলে নাও। আমি আর হচ্ছে এটা ডিটেলসে যাচ্ছি না, স্ক্রিনশট তুলে নাও। এই 2টা সৃজনশীল প্র্যাকটিস করো, ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্র্যাকটিস করে রাখো। বুঝতে পেরেছো? ওকে, চলো সামনের দিকে আগাই। এবার লাস্ট চ্যাপ্টার, আজকের লাস্ট চ্যাপ্টারটা দেখবো। এরপর কিছু ফাইনাল গাইডলাইন দিব তোমাদেরকে। তারপর
আমার বিজিএস এর জার্নি আজকে এখানেই শেষ করব, ঠিক আছে? জার্নি শেষ মানে কিন্তু আমি চলে যাচ্ছি তা না, আমি সবসময় তোমাদের সাথে আছি। আমাকে যে কোনো সময় পাবা গ্রুপের মধ্যে, ওকে? সো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো অবশ্যই, এবং একই সাথে আমি চাই অবশ্যই এবং অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্টটা শেয়ার করবে আমার সাথে, ওকে? অ্যাট লিস্ট বিজিএস এ কত পাচ্ছ সেটা শেয়ার করবা, ঠিক আছে? যারা অন্ততপক্ষে গত 5টা ক্লাসে, যে আজকেরটা নিয়ে 5টা ক্লাস করছো, ওকে? আমি চাই সবাই হচ্ছে এখানে যারা আছো বিজিএস এ ফুল মার্কস পাও, এবং একই সাথে অনেক অনেক দোয়া রইলো যেন সবাই বৃত্তি পাও। আসো এবার ফার্স্ট কোশ্চেনে যাই। কোন সংস্থাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রাণ সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল? কোন সংস্থাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রাণ সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল? আচ্ছা, একটা মজার কথা বলি, ঠিক আছে? একটা মজার কথা বলি, তার আগে এটার উত্তর দাও। তার আগে এটার উত্তর দিয়ে নাও। তার আগে এটার উত্তর দিয়ে নাও, বলো উত্তর কি হবে? উত্তর দাও, কি হবে? দ্রুত বলো দেখি, কি হবে উত্তর? দ্রুত বলো দেখি কি হবে উত্তর। বলো দেখি কি হবে উত্তর। অপশন এ ইউনিসেফ, ভেরি গুড, সঠিক উত্তর অপশন এ ইউনিসেফ। আচ্ছা, আগে একটু বইটাতে যাই ভাইয়া, ঠিক আছে? আগে একটু বইটাতে যাই, চলো আগে একটু বইটাতে যাই। সো এখানে অনেকগুলা আহ সংগঠনের নাম দেয়া আছে। সো প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এই যে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র, ঠিক আছে? সো বিশ্বের কোন দেশের পক্ষে একা চলা সম্ভব নয় কেন? হোয়াই? বিশ্বের কোন দেশের পক্ষে একা নেওয়া একা চলা সম্ভব নয় কেন? বলো দেখি। এই যে দেখো, আরেকজন হচ্ছে ক্লাস বাদ দিয়ে হামজা চৌধুরীর ফ্যান কে আছে খুঁজতেছে। ফ্যান খুঁজতে হলে ক্লাসে আসছো কেন? মার্কেটে যাও, মার্কেটে গিয়ে ফ্যান খুঁজো, এখানে কি ফ্যান পাবা? বুঝতে পেরেছো? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপর এরপর বিভিন্ন কি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো এরপর শুরুতেই পাবা ইউনিসেফ, এরপর পাবা হচ্ছে ইউনেস্কো, ঠিক আছে? প্রত্যেকটা গঠনে আলাদা আলাদা কি আছে? আলাদা আলাদা কারণ আছে। এরপর পাবা হচ্ছে ইউএনডিপি, ওকে? এরপর পাবা কি? ইউএনডিপি। এরপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপর এর পাশাপাশি স্বাস্থ্য সংস্থার পর তোমরা পেয়ে যাবা হচ্ছে ইউএনএফপিএ, ঠিক আছে? ইউএনএফপিএ, বিশ্ব খাদ্য সংস্থা, এগুলো সবগুলো অনেকগুলা সংস্থা আছে। এখন ভাইয়া, এখন এখন অনলাইন ব্যাচে, আমাদের যে অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচে স্টুডেন্ট কারা আছো বলো তো? অনলাইন ব্যাচে স্টুডেন্ট কারা আছো বলো? অনলাইন ব্যাচে স্টুডেন্ট কারা আছো? ওকে, সিনাম, তুমি যদি থেকে থাকো তাহলে কি এই চ্যাপ্টারটা যখন আমি পড়িয়েছিলাম তুমি কি মনে করতে পারো, ঠিক আছে, যে আমি সবগুলো রাষ্ট্র বা হচ্ছে এই যে রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সংস্থার তো তারা সদস্য, তো এই যে সংস্থাগুলো যেগুলো আছে, এই সংস্থাগুলার প্রতিষ্ঠাকাল, তারপর কিভাবে মনে রাখবা, আমি যে টেকনিকগুলো একটা চার্টে শিখিয়েছিলাম, মনে করতে পারো এটা? চার্টটা কি তোমাদের কাছে আছে বলো তো? আছে না? আচ্ছা, তো সো ওই চার্টটা এখানে একটু ভালো মতো মুখস্থ করবা। আর যাদের কাছে নাই, যাদের কাছে নাই, তোমরা কি চার্টটা চাও? যদি চেয়ে থাকো জানাবা আমাকে, ঠিক আছে? আমাকে জানাবা, যে এই ক্লাস শেষেই জানাবা, যে হচ্ছে গ্রুপের মধ্যে জানাবা যে ক্লাসটা কেমন লাগলো, সেটা লিখে হচ্ছে একটা পোস্ট করে জানাবা যে হচ্ছে এই চার্টটা দরকার আমাদের। তাহলে হচ্ছে কি করব, আমি এই ক্লাস শেষে হচ্ছে চার্টটা তোমাদের গ্রুপে পোস্ট করে দিব, যেন অন্ততপক্ষে এই চ্যাপ্টারের সহজ টেকনিকগুলো তোমরা জেনে যাও,
ঠিক আছে, ওকে। সহজে একটা ছকের মাধ্যমে পড়িয়েছিলাম, বুঝতে পেরেছ? সহজে একটা ছকের মাধ্যমে পড়িয়েছিলাম। আর ক্লাসে যখন আমি পড়াই অনলাইন ব্যাচে, তোমরা তো জানো যে হচ্ছে পয়েন্ট করে 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 আলাদাভাবে এমনভাবে পড়িয়েছিলাম। আশা করি যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছিলা, এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টার কি বিজিএস নিয়ে কোনো সমস্যা থাকারই কথা না আশা করি। যাই হোক, পরের প্রশ্ন বলো, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? রোম, প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? রোম, প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? রোম, প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো দেখি? রোম, প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক। অপশন ডি বলছো নিউ ইয়র্কে, অনেকে বলছো বি প্যারিসে। আসলে একটু যাই বইয়ে যাই, তোমরা যে এত কনফিউশনে পড়ে গিয়েছো এটা তো বুঝিনি আগে। দেখো তো সদর দপ্তর কি বলা আছে। সদর দপ্তর হচ্ছে আমাদের কোথায় বলো? ইউনিসেফের যেই সদর দপ্তর, সেই সদর দপ্তর কোথায় বলো? এটার ফুল ফর্মটা জানতে হবে, ঠিক আছে? এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করে ফেলেছিলাম সেটা হচ্ছে এই যে ফাও, ঠিক আছে, ফাও, হু, তারপর ইউনিসেফ, এগুলোর পূর্ণ যেই নামগুলো আছে এগুলো জানতে হবে, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নিউ ইয়র্ক, ঠিক আছে? অপশন ডি নিউ ইয়র্ক হচ্ছে আমাদের এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, মা ও শিশুর উন্নয়নে কোন সংস্থা কাজ করে বলতো? মা ও শিশুর উন্নয়নে কোন সংস্থা কাজ করে বলো দেখি? মা ও শিশুর উন্নয়নে কোন সংস্থা কাজ করে? ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনডিপি। ইউনিসেফ নাকি? ইউনিসেফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো 3 এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? ভেরি গুড। আব্দুল্লাহ নোমান লিখেছে সে হচ্ছে 999.99%। আর যেই 0.1% বাকি রাখছো ভাই, ঠিক আছে, ওইটাও লিখে দিতা, সঠিক উত্তর দেওয়ার টাইমে কনফিডেন্ট থাকবা। অপশন এ সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্নে যাই চলো। কত সাল থেকে নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়ন কাজ করছে, ঠিক আছে? অর্থাৎ ইউনিসেফ এখানে কত সাল থেকে নিয়মিতভাবে মা ও শিশুর উন্নয়নে কাজ করে যাচ্ছে? 1946, 1950, 1951, 1977। টেকনিক কি একটু বোঝার চেষ্টা করো তো। এই যে ইউনিসেফের কথা বলছে, ইউনিসেফ 1977 সাল থেকে নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করে যাচ্ছে। সো এদেশ মানে কি? বাংলাদেশ। সো বাংলাদেশ কি ভাই? বাংলাদেশ কি হচ্ছে এই যে 46, 50, 51 সালে কি বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল? ছিল কিন্তু না। সো যদি একটু বুদ্ধি খাটায় চিন্তা করো তাহলে ওইটার হচ্ছে উত্তর করতে পারবা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 1977, ঠিক আছে? 1977 হচ্ছে সঠিক উত্তর, ওকে। বাংলাদেশে ইউনেস্কো কাজ করছে খাদ্য ও কৃষির উন্নতির জন্য। খাদ্য ও কৃষির উন্নতির জন্য কাজ করছে ইউনিসেফ, ঠিক আছে? এটা হচ্ছে একটা। তারপর বিজ্ঞান ও শিক্ষার উন্নয়নের জন্য, নাকি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য? ইউনেস্কো যে কাজগুলো রয়েছে সেগুলো কি কি বাংলাদেশে, ঠিক আছে? সো আবারও বলছি, এই জায়গায় সংস্থাগুলোর কাজ হচ্ছে ইম্পর্টেন্ট। যতগুলো সংস্থা আছে সংস্থাগুলোর কাজ, আয় হায় এটা কি হয়ে গেল? আচ্ছা, ওকে। সংস্থাগুলোর কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বলো দেখি 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2, 3 সবগুলা? 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো?
কি হবে সঠিক উত্তর দেখি। আমরা কিন্তু একদম শেষ দিকে আছি। সো এখন বৃত্তি পরীক্ষার যেই গাইডলাইন, অ্যাকচুয়ালি আমার যে টেকনিকগুলো, ঠিক আছে, এগুলো ধীরে ধীরে একটু শেয়ার করা শুরু করব। এগুলা ধীরে ধীরে একটু শেয়ার করা শুরু করব। বুঝতে পেরেছ? সো বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? পাঁচের সি বলছো, পাঁচের বি বলছো, সঠিক উত্তর সি হবে ভাইয়া। ঠিক আছে, খাদ্য ও কৃষির জন্য কিন্তু ইউনেস্কো কাজ করে না। ইউনেস্কো আমাদের খাদ্য ও কৃষির জন্য কাজ কারা করে? ফাও। ঠিক আছে, ফাও মানে ওই ফাও না, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, খাদ্য ও কৃষি বা বিশ্ব খাদ্য সংস্থা। ঠিক আছে, বিশ্ব খাদ্য সংস্থা, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পরের প্রশ্নে যাই। ইউএনডিপি যে কাজ করছে তা হলো, ঠিক আছে, তা হলো গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, গরিব মানুষের অবস্থার পরিবর্তন, নাকি নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা। কোনগুলো বলো তো ইউএনডিপির কাজগুলো? ঠিক আছে, এগুলো হলো কি কি? একো দুই, একো তিন, দুইও তিন, এক দুই তিন, সবগুলা ইউএনডিপি যে কাজগুলা করছে সেগুলা কি কি বলো দেখি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ একটা পাবাই ইনশাল্লাহ। এমসিকিউ এই চ্যাপ্টার থেকে একটা পাবাই। সো যদি একটু কষ্ট করে কাজগুলা গুছায় লিখে ফেলতে পারো, তাহলে এই চ্যাপ্টারের আর কোনো কনফিউশনই থাকবে না। ঠিক আছে, আর মাত্র কয়েকটা দিন আছে, একটু কষ্ট করে জাস্ট পড়াশোনাগুলো করো, দেখবা অনেক কাজে দিচ্ছে ভাইয়া। বুঝতে পেরেছো? একটু কষ্ট করে পড়াশোনাগুলো করো। ঠিক আছে, সবার নাম তো নেওয়া সম্ভব না ভাইয়া। জমিলা বলছে এতগুলো অ্যান্সার দিলা, সবাই এখানে অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, সবার নাম নিলে কিন্তু ক্লাস নিতে পারবো না। আর আমি নাম নিলে কি তুমি হচ্ছে পরীক্ষার হলে টিচার দিবে যে হচ্ছে ঠিক আছে ক্লাস 8 এর লাইভ ক্লাসে সৌরভ ভাইয়া হচ্ছে জমিলার নাম নিয়েছিল, এই কারণে জমিলাকে হচ্ছে 5 নাম্বার বেশি দিয়ে দিই, এরকমটা হবে? এরকমটা তো হবে না। বরঞ্চ তুমি চুপ করে ক্লাসটা করলে আর হচ্ছে তোমার কাজে দিবে। ঠিক আছে, ক্লাসটা উত্তর দাও এবং মনোযোগ দিয়ে করো। ঠিক আছে, সবাই বলছো এ এ এ এ, অনেকে বলছো ডি, অনেকে বলছো সি, অনেকে বলছো আবার বি, সবগুলো উত্তরই পাচ্ছি। সঠিক উত্তর অ্যাকচুয়ালি এ। ঠিক আছে, নারী পুরুষের সমতা নিয়ে তারা কাজ করে না, বরঞ্চ গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা এবং গরিব মানুষের অবস্থার পরিবর্তনের জন্য তারা কাজ করে থাকে। বুঝতে পেরেছো? ইউএনডিপি যেসব ক্ষেত্রে সহযোগিতা করছে, সেম আবারও বলছে ইউএনডিপির কাজ। ঠিক আছে, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, ক্ষুদে ও প্রান্তিক চাষীদের প্রযুক্তিগত সহায়তা করা, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। ইউএনডিপি তে যাও একটু দেখো, এই যে ইউএনডিপি কি কি করছে দেখো তো। বাংলাদেশে দারিদ্র দূরীকরণে কাজ করছে, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে, নারীর উন্নয়ন করছে, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি কি হবে বলতো, এই 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 7 নম্বর প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি সবগুলা হবে না। ঠিক আছে, ক্ষুদে ও প্রান্তিক চাষীদের যে হচ্ছে আমাদের সহায়তা, সেটা কিন্তু তারা এখানে করছে না। সো 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 1 ও 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন যাই। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছোট কৃষকদের, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এরকম ছোট কৃষক যারা, তাদের যন্ত্রচালিত দ্রব্যাদি দিয়ে সহযোগিতা করে কোন সংস্থা? হু, ফাও, ইউনিসেফ, ইউনেস্কো। বলতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এরকম কৃষকদের, ছোট ছোট যে কৃষকরা আছে তাদের যন্ত্রচালিত দ্রব্যাদি দিয়ে সহযোগিতা করে কোন সংস্থা? বলো দেখি, কোন সংস্থা বলো, কোন সংস্থা সহযোগিতা করে? দ্রুত বলো দেখি। ফারিয়া বলছো বি, সীমা বলছো বি, সঠিক উত্তর অ্যাকচুয়ালি অপশন বি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ভেরি গুড। পরের প্রশ্নে যাই। এক্স একটা সংস্থার নাম বলছে যে 140টার বেশি দেশ এটা সদস্য এই সংস্থার, এবং উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা সমস্যা সমাধানে হচ্ছে পরামর্শ প্রদান করে। জনসংখ্যা সমস্যার সমাধান করে কারা? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্লু। ঠিক আছে, এক্স তার মানে কোন সংস্থা? ইউএনডিপি, ইউএনএফপিএ, ফাও, ইউনেস্কো। দেখো নামের মধ্যে উত্তর আছে, দেখো তো নামের মধ্যে কিন্তু উত্তর পাবা। দেখো তো, এই যে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, জনসংখ্যা,
সো যেখানে নামের মধ্যেই জনসংখ্যা আছে সেখানে উত্তরটা কি হবে? অপশন বি না, ইউএনএফপিএ জনসংখ্যা নিয়ে যেহেতু কাজ করে। সো ক্লু দেখে মিলাবা, ঠিক আছে? ক্লু দেখে মিলাই ফেলবা, বুঝতে পেরেছো? ক্লু দেখে মিলাই ফেলবা। আয়শা 8 জন ক্লাস করছে না, ঠিক আছে? অনেক মানুষ ক্লাস করছে। এই যে তুমি হয়তো বা ক্লাস করছো 6 স্টুডেন্ট সুপার স্টুডেন্টস গ্রুপে, আর বাকিরা ক্লাস করছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে, ঠিক আছে? বাকিরা সবাই অন্য একটা জায়গায় আছে। আবার ইউটিউবেও ক্লাসটা হচ্ছে, ইউটিউবে অন্য অনেক মানুষ ক্লাস করছে, ঠিক আছে? সো এটা বোঝার কোনো দরকার নাই বা এটা চিন্তা করার দরকার নাই যে আমি একমাত্র ক্লাস করছি, বুঝতে পেরেছো? অনেকেই কিন্তু ক্লাস করছে। বরঞ্চ তোমাকে বলেছিলাম যে তোমার ফ্রেন্ডদেরকেও মেনশন করো যেন হচ্ছে সবাই মিলে ক্লাসটা করতে পারে, ঠিক আছে? এখন বলো, এই সংস্থার সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগটা চালু হয়েছে? ঠিক আছে, আমারও এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি লিস্টের মধ্যে ছিল, এখানে আমি যাইনি আনফরচুনেটলি। সো কোন বিভাগটা বা কোন সাবজেক্টের কথা বলছে? জার্নালিজম মানে হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতা তো হবেই না রে ভাই। ক্রিমিনাল সায়েন্স, ক্রিমিনাল সায়েন্স বলতে কিছু নাই এই জায়গায়, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আছে সেটা হচ্ছে ক্রিমিনোলজি, ঠিক আছে? যেটা আছে। এখন বোর্ড প্রশ্ন, আমি তো আর এটা চেঞ্জ করতে পারবো না অপশন। পপুলেশন সায়েন্স এবং আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, যেটা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করে, ঠিক আছে? সো এই জনসংখ্যা রিলেটেড কি হতে পারে? দেখো তো নামে দেওয়া আছে পপুলেশন। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো এখন আসো এই জায়গায় খুবই স্বাভাবিক সংস্থাগুলো সম্পর্কে তোমাকে এখন লিখতে বলবে। ইউনিসেফ সম্পর্কে লিখো, তারপর খাদ্য ও কৃষির উন্নয়নে ফাও এর অবদান লিখো। সো এই কারণে বলছে যে ছকটা পড়লে ভালো মতো তোমার জন্য ইজি হয়ে যাবে ব্যাখ্যা করা, ঠিক আছে? সো ছকটা চাও কিনা অবশ্যই জানাবা, কারণ তোমার না চাইলে তো আমার শুধু শুধু দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? সবাই যেটা করবা যে হচ্ছে স্ক্রিনশট তুলে জানাবা যে এই যে 5টা ক্লাস হলো, 5টা ক্লাস তোমাদের কেমন লাগলো প্রিপারেশনে, এবং জানাবা যে হচ্ছে ওই ছকটা চাও কিনা। ওকে, এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে সেই তাদের লক্ষ্যগুলো সম্পর্কে লিখতে বলেছে। জনসংখ্যা উন্নয়নে হু এর ভূমিকা, ঠিক আছে? হেলথ অর্গানাইজেশন, স্বাস্থ্য সংস্থার ভূমিকা। তারপর জনসংখ্যা মোকাবিলায় ইউএনএফপি এর অবদান, ঠিক আছে? সো মোটামুটি সংস্থাগুলো সবকিছু পড়লে এখান থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো উত্তর করতে পারবা। সো যদি এই জায়গায় সৃজনশীল চলে আসে তখনও কিন্তু সংস্থাগুলো নিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে? যেমন ধরো আন্তর্জাতিক সংস্থায় কাজ করে, সেই সংস্থার কিছু বৈশিষ্ট্য দিয়ে বলবে যে হচ্ছে এই যে কোন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত, ঠিক আছে? বৈশিষ্ট্য দিয়ে দিবে, সেই সংস্থাটা সম্পর্কে লিখতে বলবে, ঠিক আছে? এবং লাস্টে ধরো এই জায়গায় 2টা সংস্থা বলেছে, কামান ও জামান সাহেবের মধ্যে, কায়সার ও জামান সাহেবের মধ্যে, তারা যে সংস্থাগুলোতে কাজ করে সেই 2টা সংস্থার মধ্যে কোনটা বাংলাদেশের উন্নয়নে অধিকতর গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বেশি দরকার। এটা লজিক্যালি লিখতে হবে যে হচ্ছে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর সেম ওয়ে তোমাকে বলা আছে ছক কতে কিছু বৈশিষ্ট্য, ছক খতে কিছু বৈশিষ্ট্য। সো এখানে এটা বরিশাল বোর্ডে আসছিল, ফাওয়ের পূর্ণ রূপ যেটা বললাম যে পুরো নামটা জানতে হবে, এবং উন্নয়নশীল দেশগুলোকে যে যারা হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত সমস্যার সমাধানে কাজ করে সেই সংস্থার গঠন সম্পর্কে লিখতে বলেছে। সো সেই সংস্থাটা কি শুরুতে লিখবা, এরপরে সেটা ব্যাখ্যাটা লিখবা। ওকে, এবং গ নাম্বারে বলা হচ্ছে ছকতে উল্লেখিত সংস্থা কোনটা, বৈশিষ্ট্য অনুযায়ী মিলাবা। এবং ঘ নাম্বারে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে উল্লেখিত ছক 2টার ভূমিকা, মানে এই সংস্থা 2টার ভূমিকা কি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে, বলবা যে একটা দেশ অন্য একটা দেশের সাহায্য ছাড়া চলতে পারে না। সো এই বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে তারা কি করে থাকে, সাহায্য সহযোগিতা করে থাকে, বুঝতে পেরেছো? ওকে, এখন আসো, এখন কিছু টেকনিক শেয়ার করি, মানে আমার এক্সপিরিয়েন্স বলি। টেকনিক বলতে বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এই যে বৃত্তি পরীক্ষা ভাইয়া, আগামী 10 মিনিট যা বলবো, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, মাথায় রাখবা। এই বৃত্তি পরীক্ষা হচ্ছে তোমার লাইফের সবকিছু না, আবারও বলি লাইফের সবকিছু না, বাট অনেক কিছুই। কেন অনেক কিছু? কারণ তোমার ফ্যামিলি, তোমার চারপাশের মানুষজন তোমাকে নিয়ে অনেক আশা দেখে, অনেক স্বপ্ন দেখে। সো এই বৃত্তি পরীক্ষায় তারাই ভালো করতে পারবা যারা হচ্ছে তোমাদের এতদিন অনেক ভালো মতো প্রিপারেশন নিয়ে আসছো, অনেক পড়াশোনা করছো। আবারও বলি, উপরওয়ালা কখনো হচ্ছে
তোমার পরিশ্রমকে অবমূল্যায়ন করবে না। তুমি যদি পরিশ্রম করে থাকো, তুমি যদি চেষ্টা করে থাকো, তাহলে অবশ্যই এবং অবশ্যই রেজাল্ট পাবা। ঠিক আছে? অবশ্যই এবং অবশ্যই রেজাল্ট পাবা। বুঝতে পেরেছো? সো এই কারণে নেক্সট কয়েকটা দিন নেক্সট কয়েকটা দিন একটু কষ্ট করে ভাইয়া মন এবং প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে একটু পড়াশোনা করো ভালো মতো। ঠিক আছে? ভালো মতো পড়াশোনা করো। এখন বৃত্তি পরীক্ষায় আমার প্রথম যেই একটা সাজেশন, হাতের লেখা ভালো করার জন্য অবশ্যই এবং অবশ্যই 10 দিনই এনাফ। ঠিক আছে? এক সপ্তাহ ভালো, তুমি যথেষ্ট উন্নতি করতে পারবা। সো যাদের হাতের লেখা খারাপ, টেনশন করার দরকার নাই। একটু ভালো মতো হচ্ছে হাতের লেখাটা নিয়ন্ত্রণে আনো। কারণ হাতের লেখা যাদের ভালো, সাধারণত দেখা যায় বৃত্তি যারা পায় তাদের হাতের লেখা খুবই সুন্দর থাকে। ঠিক আছে? চমৎকার হয়। ঠিক আছে? এখন তার মানে এই না যে তোমার হাতের লেখা সুন্দর, তুমি কিছু লিখতে পারলা না, তাহলে তোমাকে বৃত্তি দিয়ে দিবেন না। বরঞ্চ এইটা বৃত্তি পাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। ঠিক আছে? ভূমিকা রাখে। 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তোমার কনফিডেন্স। তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যদি এতদিন ফাঁকিবাজি করে না আসো, ঠিক আছে, তাহলে নিজের উপর বিশ্বাস রাখো। প্রশ্ন পাওয়ার পর ভয় পাবা না। ঠিক আছে? ভয় পাবা না। আবারও বলতেছি, প্রশ্ন পাওয়ার পরে কখনোই ভয় পাবা না। তুমি দরকার হলে যদি মনে হয় যে না আমি তো কিছুই পারছি না, চোখটা একটু বন্ধ করো, চিন্তা করো ঠান্ডা মাথায়। যেমন আমার মনে হচ্ছিল, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিচ্ছিলাম যখন। সো আমি তখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষার হলে আমাদের তো হচ্ছে সাধারণ জ্ঞান ছিল, জিকে। সো জিকে দেখার পর আমার অ্যাকচুয়ালি ওই টাইমে মনে হচ্ছিল আমি কান্না করে দিই। কারণ প্রশ্নটা দেখার পর আমার মনে হচ্ছিল যে আমি কনফার্ম আমি আর চান্স পাবোই না। ঠিক আছে? কনফার্ম আমি আর চান্স পাবোই না। এবং সবচেয়ে বড় কথা, আমি পরীক্ষার আগের দিন আমার মনে হচ্ছিল যে আমার কিচ্ছু মনে নাই। ঠিক আছে? আমি কিন্তু যে 6 মাস বা হচ্ছে 7 মাস পেয়েছিলাম, অসম্ভব রকমের আমি নিজে জানি যে কতটুকু পরিশ্রম করেছি। সো মাথায় রাখবা, পরিশ্রম যে করে তাকে কখনো উপরওয়ালা ফেরায় না। সো আমি পরিশ্রম করেছিলাম দেখেই হচ্ছে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে হচ্ছে এই জায়গায় এনে দিয়েছেন। ঠিক আছে? সো পরীক্ষার আগের দিন মনে হচ্ছিল যে অনেক মানে কিচ্ছুই পারি না। এত কিছু পড়লাম, অনেকদিন ধরে পড়লাম, কিচ্ছু পারি না। সো ওই ভয়টা কাজে দিচ্ছিল, মাথায় আসছিল। তখন কি করবা? তখন হচ্ছে মানে ওই টাইমে আরো বেশি পড়ে কোনো লাভ নাই। তুমি অলরেডি পড়ে ফেলেছো যা পড়ার। ঠিক আছে? যা পড়ার পড়ে ফেলেছো। সো তখন জাস্ট একটু রিভিশন দিবা, দেখবা যা, যা আছে। ঠিক আছে? এবং নিজের উপর ভরসা রাখবা যে প্রশ্ন আসুক। তোমার মনে হচ্ছে তুমি কিছু পারো না। বাট তুমি তো পড়েছো, তুমি জানো। সো প্রশ্ন আসুক, দেখা যাবে তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে? নিজের উপর ভরসা রাখো। সো যখন আমি গেলাম হলে, অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল যে সাধারণ জ্ঞান তো জানোই যে কোনো লিমিটেশন নাই। যে হচ্ছে যেখান থেকে ইচ্ছা প্রশ্ন আসতো। সো এমন প্রশ্ন আসলো যে অ্যাকচুয়ালি সেগুলো আমার ধারে কাছেও আমি পড়ি নাই কিচ্ছু। ঠিক আছে? এগুলো আসতেই পারে। খুবই obvious। সো আমি যেহেতু পড়ি নাই, সো আমার আমি ৬ মাস তো পরিশ্রম করেছি। সো আমার থেকে বেশি পরিশ্রম করে ফেলেছে এরকম মানুষের সংখ্যা হয়তোবা খুবই কম। ঠিক আছে? আমি তো জানি। সো মাথায় রাখবা, পরীক্ষায় যদি কোনো প্রশ্ন এমন মনে হয় যে তুমি পারছো না বা তোমার কাছে মনে হচ্ছে আনকমন, এটা ধরে নিবা যে হচ্ছে তোমার কাছে যেমন আনকমন মনে হচ্ছে, ঠিক আছে, সবার কাছে সেটা আনকমন। ওকে? সো নিজের উপর ভরসা রাখবা, সবগুলা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাবা। ঠিক আছে? এইবার আসো কনফিডেন্সের পরে, এবার একটু আমরা চ্যাপ্টারটা যাই, বইয়ের চ্যাপ্টার গুলাতে। অনেকে বলো যে হচ্ছে সাজেশন দেওয়ার জন্য। এখানে আমি সাজেশন দিব না। ঠিক আছে? এখানে আমি সাজেশন দিব না। যেটা আমি করব ভাইয়া, যেটা আমি করব সেটা হচ্ছে তোমাদেরকে কিছু জিনিস আমি বলে দিব যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো পড়বাই। ওকে? যেমন ধরো এই যে মুক্তিযুদ্ধ, অর্থনীতি, রাষ্ট্র সরকার ব্যবস্থা, সামাজিকীকরণ, নৃগোষ্ঠী, তারপর হচ্ছে সামাজিক সমস্যা, দুর্যোগ, তারপর হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টার। ঠিক আছে? এই কয়েকটা চ্যাপ্টার সিকিউ এর জন্য অবশ্যই এবং অবশ্যই আগে ভালো মতো পড়বা। ঠিক আছে? আগে অবশ্যই ভালো মতো পড়বা। এরপর বাকি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে। আবারও বলছি, সিকিউ এগুলোর বাইরে থেকেও চলে আসতে পারে। এই চ্যাপ্টার যেগুলো দাগ দিলাম বাইরে থেকেও চলে আসতে পারে। ওকে? বাট এগুলো ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা। এরপর বাকিগুলো থেকে সিকিউ যেগুলো আছে দেখবা। তোমাকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি যে কোনগুলা
পড়তেই হবে আগে। এরপর এই যে চ্যাপ্টার 2, ঠিক আছে, চ্যাপ্টার 2, তারপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার 13, চ্যাপ্টার 12, তারপর হচ্ছে চ্যাপ্টার 10, চ্যাপ্টার 8, তারপর তোমাদের চ্যাপ্টার 3, 1, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ অনেক বেশি পরিমাণে আসতে পারে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে, যদিও কয়েকটাই আসবে, তারপরেও হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টার হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো একটু ভালো মতো পড়বা। ওকে, এখন সবাই তো উপরওয়ালার হচ্ছে উপরে বিশ্বাস করো, তাই না? সো এটা শুধু পরীক্ষার জন্য না, শুধু পরীক্ষার জন্য না, পরীক্ষা ছাড়াও এই অভ্যাসটা গড়ে তুলবা। ঠিক আছে, প্রার্থনা করবা, যে যেই ধর্মেরই আছো, ঠিক আছে, প্রার্থনা করবা, যে যেই ধর্মের আছো প্রার্থনা করবা, উপরওয়ালার উপর তো বিশ্বাস করো। সো তুমি যতটুকু এফোর্ট দিবা সেটার রেজাল্ট তুমি পাবাই। ওকে, রেজাল্ট তুমি পাবাই। আর আলোর পথ বলছো ইসলাম, হাতের লেখা সুন্দর কিন্তু লিখতে দেরি হয়, এটার কি বলে, এটার হচ্ছে সলিউশন হচ্ছে একটাই, প্র্যাকটিস। প্র্যাকটিস করলে তুমি তাড়াতাড়ি লিখতে পারবা। সো বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আবারও বলছি, বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। যারা বাসায় লিখছো না, পরীক্ষার হলে সৃজনশীল লিখে শেষ করতে পারবা না, আবারও বলি, সৃজনশীল লিখে শেষ করতে পারবা না। ওকে, সো এই কারণে একটু ভালো মতো হচ্ছে মনোযোগ দিয়ে পড়বা এবং প্র্যাকটিস করবা। এর পাশাপাশি আর কি, এই তো আমাদের টোটাল গাইডলাইন। সো ভাইয়ার যেই ক্লাসগুলা হচ্ছে কি এতদিন ধরে নিলাম, ঠিক আছে, সো প্রত্যেকটা চ্যাপ্টারে তো বলেই দিয়েছি কি কি ভালো মতো করতে হবে, ভালো মতো পড়তে হবে। ওকে, সো আচ্ছা, সবই ভুলে যাচ্ছ, ওই যে আমার রোগটা ধরছে। সো ভুলে যাচ্ছ, ভালো কথা, কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে আবার পড়ো, ভুলে যাচ্ছ মনে হলে আবার পড়ো, নিজের উপর ভরসা রাখো, সলভ করো, কোয়েশ্চেন সলভ করো, কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেটা সলভ করো। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করো, তাহলে হচ্ছে দেখবা যে আরো ইজি মনে হচ্ছে। ওকে, আরো ইজি মনে হচ্ছে। তো এই কারণে বলছি যে কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করো, তারপর নিজের উপর ভরসা রাখো, প্রার্থনা করো, এবং মাথায় রাখবা বৃত্তি পরীক্ষা কিন্তু সবগুলা সাবজেক্ট, অল সাবজেক্ট বলতে তোমাদের যেই কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, ঠিক আছে, আদার সাবজেক্টসও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটাই ভালো করে আরেকটাই খারাপ করলে বৃত্তি পাওয়া সম্ভব না। সো সবগুলোতে ভালো মতো কি ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে হবে। সো সবগুলা সাবজেক্ট যেই যেই জায়গায় তোমার এখনো গ্যাপ আছে আইডেন্টিফাই করো, সেই গ্যাপগুলা ফিল আপ করে ফেলো, এখনো যথেষ্ট সময় আছে। সবগুলা সাবজেক্টে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করো, ঠিক আছে, যেন বৃত্তিরা তুমিই পাও। ঠিক আছে, এবং তুমিই পাবা ইনশাল্লাহ। নিজের উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। ঠিক আছে, সো পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর কখনোই ভয় পাবা না, নিজের উপর ভরসা রাখবা। সো এই তো আমাদের বিজিএস এর প্রিপারেশন আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। ঠিক আছে, সো আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ হয়তোবা নেক্সট ইয়ার যদি অনলাইন ব্যাচে থাকো হয়তোবা দেখা হতে পারে। ঠিক আছে, সো সবাই আমার জন্য দোয়া করবা, তোমরাও ভালো থাকবা, সবার জন্য অনেক 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 দোয়া রইলো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো মতো প্রিপারেশন নাও, এবং রেজাল্টটা অবশ্যই জানাবা। ঠিক আছে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিজের উপর বিশ্বাস রাখো, আবার পড়াশোনা করতে নেমে পড়ো। ঠিক আছে, লেগে যাও আবার পড়াশোনাতে। ওকে, সো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।